হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে প্রপারলি? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। চলো। আচ্ছা দেখো, তাহলে আমরা যে কেমিক্যাল কাইনেটিক্সের যে পার্টটাকে করছিলাম তাতে order and molecularity of a reaction, differential and integrated form of rate expression, basic ideas of integration and differentiation, এই পার্টগুলো আমরা আলোচনা করে নিয়েছি। তাহলে আজকে যে জায়গাটা আমরা আলোচনা করব সেটা বেসিক্যালি তিনটে টপিক আমরা আলোচনা করব। একটা হচ্ছে কাইনেটিক্স অফ অপোজিং প্যারালাল অ্যান্ড কনজিকিউটিভ রিয়াকশন, এটা একটা আলোচনা করব। সেকেন্ড হচ্ছে আর্হিনিয়াস ইকুয়েশন, যেটা সেখান থেকে অ্যাক্টিভেশন এনার্জি, এই পার্টটাকে আলোচনা করব। আর ক্যাটালিসিসের মধ্যে শুধুমাত্র অ্যাসিড ক্যাটালাইজ রিয়াকশন যে পার্টটা আর কি, সেই পার্টটা আলোচনা করব। ঠিক আছে, তো চলো আস্তে আস্তে শুরু করা যায়। মোটামুটি বললাম যে খান-4 ক্লাস লাগবে, হ্যাঁ, তোমার কেমিক্যাল কাইনেটিক্সের কনসেপ্টসগুলোকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। তারপরে এমসিকিউ নিয়ে আলোচনা চলবে। আচ্ছা, তোমাদের যেটা গেসিয়াস স্টেটের যে পুরোটাকে কমপ্লিট করার পরে যে এমসিকিউগুলো দেওয়া ছিল, হ্যাঁ, তাতে মানে প্রচুর এমসিকিউ প্র্যাকটিসের জন্য দেওয়া ছিল, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের যা যা কোশ্চেন্স পড়েছে আর কি, তোমার শুধুমাত্র জ্যামে নয়, জ্যামের সঙ্গে সঙ্গে হচ্ছে জ্যাম, নেট, গেট, টিআইএফআর বিভিন্ন পরীক্ষাতে তার একটা ডিটেল সলিউশন দিয়ে করসপন্ডিং পিডিএফটা আমি পাঠিয়ে দিয়েছিলাম। তোমরা সেটা দেখেছো সবাই? মানে পার্টিকুলার জ্যামের যারা, তারা কি দেখেছো? হ্যাঁ স্যার দেখেছি কিন্তু কমপ্লিট হয়নি। হ্যাঁ বলো, কি বলছো? স্যার সলিউশনটা না, ওই শুধু কোশ্চেনগুলোর কথা বলছেন? না না, সলিউশন তো জ্যামে তো তোমার জ্যামের তো কোশ্চেনের সলিউশন সমেত করে দেওয়া আছে তো। না স্যার দেখেছি কিন্তু কমপ্লিট হয়নি। না, সুকুমার কি বলছে, সুকুমারের কথাটা শুনে নি। কি স্যার বলছি ওটাতে এমসিকিউ গুলোতে অপশন দেওয়া আছে, আর যেগুলো এনএটি সেগুলোতে স্যার কিছু কিছু হিন্ট দেওয়া আছে। না না, আরে তুই একটু ভালো করে দেখ, যেখানে দেখবি যে যেগুলো তোর এমসিকিউ গুলো যাতে কারেক্ট অ্যান্সার যেটা, সেগুলো দেখবি বোল্ড করা আছে। হ্যাঁ, মানে এমসিকিউর ক্ষেত্রে এগুলো কারেক্ট অপশনগুলো বোল্ড করে দেওয়া আছে, মানে তার মানে উইথ সলিউশনই হলো। হ্যাঁ, ভালো করে খেয়াল কর দেখে। আর যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে পড়েছে যে প্রবলেমগুলো, প্রিভিয়াস ইয়ার্সের যে প্রবলেমগুলো সেগুলো প্রায় ম্যাক্সিমামই হচ্ছে ডিটেল সলিউশন করে দেওয়া আছে। হ্যাঁ, ভালো করে খেয়াল কর পিডিএফটা, পিডিএফটা লাইন বাই লাইন দেখ ভালো করে, তাহলে বুঝতে পারবি। আচ্ছা স্যার, আমি প্রিন্ট আউট বার করছিলাম, ওই দেখিনি, তাহলে হয়তো না দেখবি এগুলো যেগুলো তোর মানে এমসিকিউ দেওয়া আছে, সেই এমসিকিউ গুলো কারেক্ট অপশনটা বোল্ড করা আছে দেখবি, মানে এবিসিডি যেটা অ্যাকচুয়ালি কারেক্ট অপশন সেটা বোল্ড করা আছে এটা। আর যেগুলো তার নিউমেরিক্যাল যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো ডিটেল সলিউশনে করে দেওয়া আছে। আর প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেন যেগুলো পড়েছে সেটা ইয়ার ওয়াইজ করে দিয়ে তারও ডিটেল সলিউশন আছে। তুই একবার পিডিএফটা দেখ ভালো করে, তাহলে ব্যাপারটা দেখতে পাবি। হ্যাঁ, আর প্রীতম এখনো হয়নি কেন? অনেকদিন আগে তো দেওয়া হয়েছে, এই সপ্তাহে তো ওটার পরীক্ষা দিতে হবে। হ্যাঁ স্যার আসলে এদিকে স্যার চাপের ও জন্য স্যার করতে পারি না। আচ্ছা, তোদের সেমিস্টার পরীক্ষা সামনে, না এটা তো জিনিসগুলো পড়া হচ্ছে, এগুলো তো সঙ্গে সঙ্গে কমপ্লিট না করে নিলে অসুবিধা, না কমপ্লিট করে নে এটা। ওটা এই সপ্তাহে, মানে হ্যাঁ স্যার, আমি তো ভেবেছিলাম আপনি বললেন ওই যে বোল্ড করা আছে স্যার, বোল্ড করা নেই এমসিকিউ গুলো স্যার, প্রিন্ট আউটে তো বোল্ড আছে না, লাস্টে স্যার উত্তর দেওয়া আছে দেখছি। লাস্টে যেগুলো উত্তর দেওয়া আছে তো ঠিকই আছে, তো লাস্টে উত্তর দেওয়া থাকলেও তো হবে, যেগুলো ওই হ্যাঁ টেবিল করে, তো মানে টেবিল করে উত্তর দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে, তাহলে তো একই ব্যাপার হলো। আর এগুলো এমনি করে দেওয়া আছে, যেগুলো প্রিভিয়াস ইয়ার ওগুলো উত্তর করে দেওয়া আছে, সেটাই তো বলছি। মানে ওইটা লাইন বাই লাইন পড়ে নেয়, তাহলেই যথেষ্ট। অনেক এমসিকিউর কালেকশন থাকে, প্রিভিয়াস ইয়ার সব সলিউশন করে দেওয়া আছে। হ্যাঁ, এগুলোকে করে না তাহলেই হয়ে যাবে। পরীক্ষাটা কবে? পরীক্ষাটা তো আমি কালকে নেবো ঠিক করেছিলাম, কিন্তু কতটা কি প্রিপারেশন নিয়েছি তার উপর তো নির্ভর করছে জিনিসটা। আমি দেখে নিচ্ছি আর কি।
এ করে ও আচ্ছা তো বাকিরা তো সবাই জয়েনই করেনি, যে কার কি অবস্থা আছে তো জানি না এ করে। আচ্ছা। এটা সবার সাথে কথা বলতে না পারলে তো কিছু বোঝা যাচ্ছে না, না এ করে। আচ্ছা চলো আমরা শুরু করি। তাহলে আজকে আলোচনা হবে কমপ্লেক্স রিয়াকশন নিয়ে। আর কমপ্লেক্স রিয়াকশন বলতে মূলত আমি 3 রকমের রিয়াকশনের কথা বলছি। একটা হচ্ছে রিভার্সেবল আর অপোজিং রিয়াকশন, একটা যেটা এই টাইপের, মানে এ থেকে যেমন বি হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশনের থ্রু দিয়ে, আবার বি ব্যাকওয়ার্ড রিয়াকশনের থ্রু দিয়ে আবার এতে ফিরে আসতে পারে। সেকেন্ড হচ্ছে কনজিকিউটিভ অর সিকোয়েন্সিয়াল রিয়াকশন, সেখানে এ থেকে সি হচ্ছে কিন্তু সিঙ্গেল স্টেপে নয়, এ থেকে প্রথমে বি হচ্ছে, বি থেকে তারপর সি হচ্ছে। আর থার্ডলি হচ্ছে প্যারালাল অর সাইড রিয়াকশন, যে এ থেকে শুধুমাত্র বি হচ্ছে না, এ থেকে ঠিক প্যারালাল রিয়াকশনের থ্রু দিয়ে তোমার সি তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে 3টে ডিফারেন্ট টাইপ আছে, এই 3টে ডিফারেন্ট টাইপ রিয়াকশন দিয়ে আমাদের ডিটেল আলোচনাটাকে করতে হবে। এখান থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রচুর কোশ্চেন্স পড়ে। আর প্রথমে আমি রিভার্সেবল রিয়াকশন বা অপোজিং রিয়াকশনসটা নিয়ে কথা বলি। দেখো, এ থেকে যে বি তৈরি হচ্ছে তার রেট কনস্ট্যান্ট K1, আর বি থেকে এ ফিরে আসছে উইথ রেট কনস্ট্যান্ট K-1। আমি ধরে নিচ্ছি ইনিশিয়ালি যখন t=0 তখন রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন এর কনসেন্ট্রেশন ছিল স্মল এ, প্রোডাক্টের কনসেন্ট্রেশন 0 ছিল। কোন একটা আরবিট্রারি টাইমে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা কমে গিয়ে A-X হচ্ছে, আর বি তৈরি হচ্ছে এক্স। আর যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করলো, আর ইকুইলিব্রিয়াম আসলে এই রিভার্সেবল রিয়াকশন একটা বৈশিষ্ট্য হচ্ছে ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে। এবার যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে যাচ্ছে তখন দেখবে যে মানে সাম্যাবস্থায় চলে আসার পরে যদি এক্সটার্নাল কন্ডিশন চেঞ্জ তুমি না করো, তখন রিয়াকশন প্রোডাক্টের কনসেন্ট্রেশন আর ফার্দার কোনো চেঞ্জ হয় না। মনে হয় যেন অ্যাজ ইফ রিয়াকশনটা বন্ধ হয়ে গেছে। রিয়াকশনটা সত্যি সত্যি বন্ধ হয় না। যেটা হয় যে রেটে ফরওয়ার্ড রিয়াকশন ঘটে সেই রেটে ব্যাকওয়ার্ড রিয়াকশন ঘটে। ওই কন্ডিশনটা যখন অ্যাচিভ করে যায় তখন রিয়াকশনটার প্রোডাক্টের কনসেন্ট্রেশনগুলো ফিক্সড হয়ে যায়, যদি না এক্সটার্নাল কন্ডিশন তুমি চেঞ্জ করো। হ্যাঁ, সেটাই হচ্ছে সেই ইকুইলিব্রিয়াম ভ্যালুতে যা T →∞, তো একই সিচুয়েশন, যেখানে রিয়াক্ট্যান্ট এর কনসেন্ট্রেশন A-X ইকুইলিব্রিয়াম হলো, প্রোডাক্ট বি এর কনসেন্ট্রেশন হচ্ছে X ইকুইলিব্রিয়াম হলো। ঠিক আছে, আর এবার আমি অ্যাজিউম করে নিচ্ছি যে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটো রিয়াকশনই ফার্স্ট অর্ডার ইন নেচার। তাহলে দুটি যদি ফার্স্ট অর্ডার ইন নেচার হয় তাহলে তুমি dx dt কে এটা লিখতে পারবে। dx dt টা সেটা হচ্ছে K1A-X মাইনাস K-1x, হ্যাঁ, বা রেট অফ দ্য রিয়াকশন। এবং ইকুইলিব্রিয়ামে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন সমান হবে, অর্থাৎ K1A-X ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু K-1x ইকুইলিব্রিয়াম হয়, মানে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন সমান হওয়া। হ্যাঁ, এটা সেখান থেকে তুমি K1A সমান K1 প্লাস K-1x ইকুইলিব্রিয়াম তুমি লিখতে পারো। এবারে এইখানে এই K1A এর জায়গাটাকে যদি বসিয়ে দাও, বসিয়ে যদি ইন্টিগ্রেট করো, তাহলে যে ফাইনাল রেজাল্টটা বেরোবে সেটা হচ্ছে ln x ইকুইলিব্রিয়াম বাই x ইকুইলিব্রিয়াম মাইনাস x ইকুয়াল টু K1 প্লাস K-1 ইন্টু T। মানে এটা তো যেহেতু আমি খুব সামারাইজ করছি, তাহলে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনটা কেমন করে করলাম সেটা যে কোনো স্ট্যান্ডার্ড বইয়ে থাকবে, বা আমরা আগে যখন পড়েছি ডিটেলিং এর মধ্যে থাকবে, সেখানে আর বলছি না। একবারে ইন্টিগ্রেটেড রেড লটা হয়ে যাচ্ছে ln x ইকুইলিব্রিয়াম বাই x ইকুইলিব্রিয়াম মাইনাস x ইকুয়াল টু K1 প্লাস K-1 ইন্টু T। তা তুমি পরিষ্কার দেখো যে যদি একটা প্লট আঁকো যেখানে y অ্যাক্সিস বরাবর ln x ইকুইলিব্রিয়াম বাই x ইকুইলিব্রিয়াম মাইনাস x, আর x অ্যাক্সিস বরাবর t প্লট করা হয়, তাহলে ইট গিভস ইউ এ স্ট্রেট লাইন উইথ স্লোপ ইকুয়াল টু K1 প্লাস K2। তাহলে এইখান থেকে এই স্লোপ থেকে তুমি K1 প্লাস K2 এই যোগফলের ভ্যালুটাকে বের করে ফেলতে পারো। এবারে যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে যাচ্ছে, মানে সাফিসিয়েন্ট টাইম যদি তুমি অ্যালাউ করো, তাহলে রিভার্সেবল রিয়াকশন ইকুইলিব্রিয়াম পৌঁছে যায়। যখন ইকুইলিব্রিয়াম পৌঁছে গেল, সাম্যাবস্থায় চলে এলো, তখন রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। এবার রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন যখন হয়ে যাচ্ছে, যেখানে আমি লিখেছিলাম রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন হয়ে যাচ্ছে, তখন এই ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্টের যে রেশিওটা সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। সেটা হচ্ছে এই প্রোডাক্টের কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম ডিভাইডেড বাই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম, অর্থাৎ x ইকুইলিব্রিয়াম বাই A-X ইকুইলিব্রিয়াম। তাহলে এবারে দেখো, তুমি যখন ইকুইলিব্রিয়াম পৌঁছে গেল, ইকুইলিব্রিয়াম পৌঁছে যাওয়ার পরে এক্সটার্নাল কন্ডিশন চেঞ্জ না করলে তার রিয়াক্ট্যান্ট প্রোডাক্টের কনসেন্ট্রেশনে কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে ইকুইলিব্রিয়াম পৌঁছে যাওয়ার পরে তুমি ধীরে সুস্থে প্রোডাক্টের কনসেন্ট্রেশন এবং রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন তুমি মেপে ফেলতে পারছো। তা প্রোডাক্ট এবং রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন যদি মেপে ফেলো, তাদের রেশিওটা হয়ে যাচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেটা K1 বাই K-1। তাহলে দেখো, তাহলে এইখান থেকে ইকুইলিব্রিয়ামে প্রোডাক্ট এবং রিয়াক্ট্যান্টের
কনসেন্ট্রেশন গুলো মেপে ফেলে তুমি K1/K-1 এর ভ্যালু পেলে। আর এর আগে এই যে প্লটটা ln x ইকুইলিব্রিয়াম বাই x ইকুইলিব্রিয়াম মাইনাস x ভার্সেস t প্লট করলে তার স্লোপ থেকে K1 প্লাস K-1 পেলে। তাহলে দেখো K1 প্লাস K-1 জানি, আর K1/K-1 যেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটা ইকুইলিব্রিয়ামে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই ইকুইলিব্রিয়ামে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে দুটো আননোন K1 এবং K-1 কে তুমি সেপারেটলি বের করে ফেলতে পারছো। ঠিক আছে, আচ্ছা এবারে এই যে ইন্টিগ্রেটেড রেড লটা পেয়েছি ln x ইকুইলিব্রিয়াম বাই x ইকুইলিব্রিয়াম বাই x ইকুয়াল টু K1 প্লাস K-1 t, এই ইকুয়েশন থেকে তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে যে প্রোডাক্টের কনসেন্ট্রেশন এক্সটাকে তুমি এইরকম ভাবে লিখতে পারবে x ইকুইলিব্রিয়াম ইন্টু 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস K1 প্লাস K-1 ইন্টু t, আর রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন স্মল এটা হয়ে যাবে a মাইনাস x, অর্থাৎ a মাইনাস এই x এর এক্সপ্রেশন থেকে বসে দিলে সেই। আচ্ছা, এবং এইখান থেকে যেটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যখন টিটা তোমার জিরো, টিটা যখন জিরো তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে গেল, তখন বি এর কনসেন্ট্রেশনটা জিরো। আর এখানে টি যখন জিরো তখন সেটা হচ্ছে এই পার্টটা জিরো হয়ে গেল, অর্থাৎ রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন এ হচ্ছে। আর টি যখন টেন্ডস টু ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি জিরো হয়ে গেল, তখন বি ইকুইলিব্রিয়ামে বি এর কনসেন্ট্রেশন এক্স ইকুইলিব্রিয়াম হয়ে গেল। আর ঠিক একই রকম ভাবে টি যখন টেন্ডস টু ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি জিরো হয়ে যাচ্ছে বলে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনটা এ মাইনাস এক্স ইকুইলিব্রিয়াম হয়ে যাচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে বি এর কনসেন্ট্রেশনটা তোমার মানে শুরুতে ছিল 0, এটা বেড়ে 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 যখন টাইম টেন্ডস টু ইনফিনিটি এক্স ইকুইলিব্রিয়ামে গিয়ে পৌঁছাবে। আর এর কনসেন্ট্রেশনটা শুরুতে ছিল স্মল এ, যখন তোমার টাইম এগোচ্ছে ওটা কমছে, কমে 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 কোথায় গিয়ে শেষ হবে না এ মাইনাস এক্স ইকুইলিব্রিয়ামে গিয়ে শেষ হবে। এটা তার উপরে বেশ করে আমি কতগুলো ছবি আঁকছি। আচ্ছা, একজনকে জয়েন করছিল, একটু জয়েন করিনি, দেখি এখন আছে কিনা দেখি। মনে হচ্ছে জয়েন করছিল, আওয়াজ পেলাম। আচ্ছা দেখো এবারে এবারে এটা যখন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখবে সেটা এরকম যে ধরো একটা কেস বলছে যেখানে K1 আর K-1 তারা সমান, অর্থাৎ K1/K-1 ইকুয়াল টু 1 বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট 1। আচ্ছা, এবারে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা যেহেতু প্রোডাক্টের কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন এক ইকুইলিব্রিয়াম, তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো প্রোডাক্টের কনসেন্ট্রেশন আর রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন বেসিক্যালি সমান। তাহলে এটা এক্স ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে a মাইনাস এক্স ইকুইলিব্রিয়াম, সেখান থেকে এক্স ইকুইলিব্রিয়াম a/2 পেলে, তার মানে ইকুইলিব্রিয়ামে বি এর কনসেন্ট্রেশনটা হচ্ছে a/2 হয়ে গেল, আর ইকুইলিব্রিয়ামে এ এর কনসেন্ট্রেশনটা হচ্ছে a/2 হয়ে গেল। তার মানে কি হচ্ছে দেখো, যে তুমি যদি এই ওয়াই অ্যাক্সিস বরাবর এ এর কনসেন্ট্রেশন আর বি এর কনসেন্ট্রেশনকে প্লট করো, এক্স অ্যাক্সিস বরাবর টাইমটাকে প্লট করো, শুরুতে এ এর কনসেন্ট্রেশন স্মল এ ছিল, বি এর কনসেন্ট্রেশন 0 ছিল, এ এর কনসেন্ট্রেশনটা কমছে, বি এর কনসেন্ট্রেশনটা বাড়ছে, বেড়ে গিয়ে যখন টাইম টেন্ডস টু ইনফিনিটি কোথায় গিয়ে পৌঁছাচ্ছে না এটাও হচ্ছে a/2 তে গিয়ে পৌঁছাচ্ছে, বিটাও হচ্ছে a/2 তে গিয়ে পৌঁছাচ্ছে, অর্থাৎ ছবিটা হচ্ছে এরকম দেখতে হবে। আচ্ছা, আরেকটা কেস দেখো, যদি K1/K-1 টা 2 হয়, অর্থাৎ K1 ইকুয়াল টু 2 অফ K-1, এটা যদি হয় তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এটা তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাহলে এক্স ইকুইলিব্রিয়াম বাই a মাইনাস এক্স ইকুইলিব্রিয়াম সেটা 2 হয়ে গেল। তাহলে এখান থেকে এক্স ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু, তুমি যদি এটাকে সলভ করো, এক্স ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু 2a মাইনাস 2 এক্স ইকুইলিব্রিয়াম, তাহলে এক্স ইকুইলিব্রিয়ামটা হয়ে যাচ্ছে 2a/3, যেটা বেসিক্যালি বি এর কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়ামে, আর a মাইনাস এক্স ইকুইলিব্রিয়াম হয়ে গেল a/3, যেটা এ এর কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়ামে। তুমি যদি ছবি আঁকো তাহলে কি হচ্ছে না, যে এ এর কনসেন্ট্রেশনটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি কমছে, বি এর কনসেন্ট্রেশনটা বাড়ছে, কোথায় গিয়ে তারা থামছে না এ এর কনসেন্ট্রেশনটা অ্যাট ইকুইলিব্রিয়াম a/3 তে গিয়ে থামছে, আর বি এর কনসেন্ট্রেশন 2a/3 তে গিয়ে থামছে। অর্থাৎ 0 থেকে a এই জায়গাটাকে তুমি 3টে ইকুয়াল ভাগে ভাগ করছো, একটা a/3, একটা 2a/3, একটা a। তাহলে এবারে একই ছবিতে যখন রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশনের ছবিটা তুমি আঁকছো, কনসেন্ট্রেশনটা প্লট করছো, তখন রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন এক্সপোনেনশিয়ালি কমে কমে, মানে স্মল এ থেকে শুরু করে এক্সপোনেনশিয়ালি কমে 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 সেটা a/3 তে গিয়ে পৌঁছাচ্ছে, আর বি এর কনসেন্ট্রেশনটা বেড়ে 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 সেটা হচ্ছে তোমার 2a/3 তে গিয়ে পৌঁছাচ্ছে। তাহলে এগুলো যদি আবার আরেকটা সিচুয়েশন, যদি K1/K-1 এটা যদি হাফ হয়, অর্থাৎ এখানে 2K1 ইকুয়াল টু K-1, তখন ওই একই লজিকে বি এর কনসেন্ট্রেশনটা a/3 হলো, এর কনসেন্ট্রেশন 2a/3 হলো, তাহলে দেখো এর কনসেন্ট্রেশন কমে 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 2a/3 তে গিয়ে থেমে যাচ্ছে, বি এর কনসেন্ট্রেশন বেড়ে 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 a/3 তে গিয়ে পৌঁছাচ্ছে। হ্যাঁ, তার মানে দেখো তাহলে K1 এবং K-1 তাদের পারস্পরিক সম্পর্কটা কি তুমি যদি জানো,
তাহলে সেখান থেকে একটা রিভার্সেবল রিয়াকশনের ক্ষেত্রে বা অপোজিং রিয়াকশনের ক্ষেত্রে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন বা প্রোডাক্টের কনসেন্ট্রেশন ভার্সেস টাইম যে প্লটটা, সেই প্লটের নেচারটা কেমন হবে তুমি পরিষ্কার বুঝে যেতে পারলে। এবার এখানে যেমন আমি তিনটে সিচুয়েশন বলেছি, K1 ইকুয়াল টু K2, K1 ইকুয়াল টু K-1, K1 ইকুয়াল টু হচ্ছে 2K-1 আর 2K1 ইকুয়াল টু K-1। এই তিনটে কেসের যে ছবিটা আঁকলাম, যে লজিক দিয়ে আঁকলাম, সেই লজিকটা যদি তোমার কাছে পরিষ্কার থাকে, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা K1 বা -1 অন্য যে কোনো ভ্যালু যদি বলে দেয়, ধরো 10 বলে দিল, তাহলে তার করসপন্ডিং ছবিটা কেমন হবে তুমি সেটাকে করতে পারবে। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার একটুখানি বোঝার চেষ্টা করো, যে যদি তুমি থার্মোডাইনামিক্সটাকে দেখো, আমি এখানে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে ইন্ট্রোডিউস করলাম কিসের বেসিসে, না বললাম যে সাফিসিয়েন্ট টাইম যদি অ্যালাউ করো, তাহলে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সমান হয়ে যাচ্ছে, তখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় আসছে, এবং সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশনের জন্য রেট কনস্ট্যান্ট আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট, তার রেশিও বা ইকুইলিব্রিয়াম বি এর কনসেন্ট্রেশন বাই এর কনসেন্ট্রেশন। আর তারপরে থার্মোডাইনামিক্সে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে অন্যরকমভাবে ডিফাইন করা হয়। থার্মোডাইনামিক্স আমরা যখন পড়বো, সেখানে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আমরা যখন পড়বো, সেখানে যাবে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে লেখা যায় e⁻⁻∆G0 বাই RT, যেখানে ডেল্টা G0 হচ্ছে স্ট্যান্ডার্ড গিভস এনার্জি অফ দ্য রিয়াকশন। এবং যেহেতু এক্সপোনেনশিয়াল কোয়ান্টিটি সবসময় ইউনিটলেস হয়, সেখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মাস্ট বি ইউনিটলেস। এবং এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিপেন্ডস অনলি অন টেম্পারেচার, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সম্বন্ধে এই ধারণাগুলো আমার অলরেডি আছে। মানে এটা মনে রাখবে যে এক্সপোনেনশিয়াল কোয়ান্টিটি ইউনিটলেস নাম্বার হয়, সেই জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেভাবে তুমি ইন্ট্রোডিউস করেছো, তাতে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অবশ্যই তোমার ইউনিটলেস হবে। ঠিক আছে, এবারে কাইনেটিক পয়েন্ট অফ ভিউ থেকে যখন তুমি ইকুইলিব্রিয়াম ইন্ট্রোডিউস করলে, একটু খেয়াল করো, ধরো এই তো রিয়াকশনটা এ থেকে বি হচ্ছে, বি থেকে এ হচ্ছে, ফরওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট K1, ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট K-1। আচ্ছা, এর আগে যে সিচুয়েশনটাকে কনসিডার করেছিলাম, তখন আমি কিছুটা সিম্পল ফর্ম ধরে নিয়েছিলাম, বলেছিলাম যে ফরওয়ার্ড রিয়াকশনটা ফার্স্ট অর্ডার, ব্যাকওয়ার্ড রিয়াকশনটা ফার্স্ট অর্ডার, তার জন্য যা করার করেছি। কিন্তু যদি এরকম হয় যে ফরওয়ার্ড রিয়াকশনটা mth অর্ডার এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনটা nth অর্ডার, তখন রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন হয়ে যাবে K1 ইন্টু ওই মুহূর্তে এর কনসেন্ট্রেশন তার পাওয়ার m, রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে K-1 ইন্টু ওই মুহূর্তে বি এর কনসেন্ট্রেশন তার পাওয়ার n। অ্যাট ইকুইলিব্রিয়ামে কি হলো, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন সমান হয়ে গেল, অর্থাৎ K1 ইন্টু এর কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার m ইকুয়াল টু K-1 ইন্টু বি এর কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার n হলো। তো এইখান থেকে K1 বাই K-1, অর্থাৎ K ইকুইলিব্রিয়াম যখন তুমি লিখছো, সেটা কত হয়ে যাচ্ছে না, বি এর কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার n বাই এর কনসেন্ট্রেশন তার পাওয়ার m। এবার কোশ্চেন হচ্ছে, তাহলে এইখানে যদি m আর n সমান হয়, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে কোনো ইউনিট থাকবে না। কিন্তু m আর n যদি আলাদা হয়, তখন K ইকুইলিব্রিয়াম ক্যান হ্যাভ এ ইউনিট। তাহলে দেখো, তাহলে যেটা কথা হচ্ছে যে যদি তোমার এরকম সিচুয়েশন হয় যে ফরওয়ার্ড রিয়াকশনের যে অর্ডার, ব্যাকওয়ার্ড রিয়াকশনের অর্ডারটা হচ্ছে আলাদা, তখন এই কাইনেটিক পয়েন্ট অফ ভিউ থেকে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে তুমি ইন্ট্রোডিউস করলে, সেখানে কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা একটা ইউনিট থেকে যাচ্ছে। তাহলে সেই একই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেটা থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ থেকে যখন তুমি ইন্ট্রোডিউস করছো, তুমি বলছো যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে কখনো ইউনিট থাকতে পারে না। আবার সেটাই যখন তুমি কাইনেটিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখছো, যেভাবে ডিফাইন করা হয়েছে, তাতে মনে হচ্ছে যে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের অর্ডারগুলো যদি আলাদা হয়, তাহলে কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইউনিট থেকে যাচ্ছে। তাহলে এটা একটা প্যারাডক্স। তাহলে এই প্যারাডক্সটা তুমি কি করে রিজলভ করবে? লোকে এখন যেটা করে, এই থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ থেকে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করা হলো, ওটা কি প্রায়োরিটি দেয়? তো সেই অনুযায়ী ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইউনিট থাকার কথা। তাহলে কাইনেটিক পয়েন্ট অফ ভিউ থেকে যখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তুমি ইন্ট্রোডিউস করলে, তখন এই জাস্ট বিয়ে প্রোডাক্টের কনস্ট্যান্টটাকে অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার n বাই রিয়াক্ট্যান্টের কনস্ট্যান্টটাকে অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার m এইভাবে না বলে, উপরটাকেও একটা স্ট্যান্ডার্ড কনস্ট্যান্ট এখানে C0 দিয়ে ভাগ করতে হয়, নিচটাকে একটা স্ট্যান্ডার্ড কনস্ট্যান্ট C0 দিয়ে ভাগ করতে হয়, যাতে করে এই পুরো জিনিসটা ইউনিটলেস হয়। মানে এ আর বি যে ইউনিটে লেখা হয়েছে, C0টা এক্স্যাক্টলি সেই ইউনিটে। ধরো এগুলো যদি মোল পার লিটারে লেখা হয়, তাহলে C0টা হচ্ছে 1 মোল পার লিটার। তাহলে যেটা হলো যে ইউনিটটা কেটে গেল, কিন্তু নিউমেরিক্যাল ভ্যালুটা কোনো চেঞ্জ হলো না। তাহলে C0 হচ্ছে স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন, যার ভ্যালুটা হচ্ছে 1 মোল পার লিটার। ঠিক আছে, তাহলে যেখানে এ আর বি এর কনসেন্ট্রেশনটা তুমি মোল পার লিটারে এক্সপ্রেস করছো, যাতে করে ইউনিট তো আমার কেটে যাবে, কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু কিছু পাল্টালো না। এটা তার মানে এটা বি এর কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার n বাই এর কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার n m ইন্টু C0 যদি তুমি নিই না, C0 টু দি পাওয়ার m মাইনাস n। তার মানে যেটা ইম্পর্টেন্ট, যে এই প্রত্যেকটা কনসেন্ট্রেশনকে করেসপন্ডিং স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন C0 দিয়ে তুমি ভাগ করে দেবে,
ভাগ করে দিলে দুটো জিনিস হচ্ছে কনসিস্টেন্ট হয়ে যাবে। মানে কাইনেটিক পয়েন্ট অফ ভিউ থেকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করার পরে যদি C0 দিয়ে প্রপারলি তুমি ভাগটাকে করে নাও, তাহলে সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটা টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটা সার্টেনলি হচ্ছে ইউনিটলেস নাম্বার হিসেবে অ্যাপিয়ার করবে। ঠিক আছে, তো দেখো তাহলে আমি এই যে রিভার্সেবল বা অপোজিং রিয়াকশন যেটা আলোচনা করলাম, এইখানে কারো যদি কোথাও কোনো ডাউটস থাকে বা কোনো কিছু অসুবিধা থাকে বলো, বলে না। কারো কিছু অসুবিধা আছে? স্যার ঠিক আছে। ঠিক আছে, প্রত্যেকের ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে যেটা কথাগুলো বলা হয়েছে এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইউজফুল, মাথায় রাখবে। আচ্ছা আচ্ছা, নেক্সট চলে এসো। নেক্সট যে কমপ্লেক্স রিয়াকশনটা আছে তাকে বলা হচ্ছে কনজিকিউটিভ রিয়াকশন। আচ্ছা, কনজিকিউটিভ রিয়াকশন মানে ধরো এ থেকে প্রোডাক্ট সি হচ্ছে, কিন্তু এ থেকে সি সিঙ্গেল স্টেপে হচ্ছে না, দুটো স্টেপে হচ্ছে। এ থেকে বি, বি থেকে সি হচ্ছে। তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে যখন মেকানিজম লেখো তখন দেখবে ওরকম অনেকগুলো স্টেপস পরপর পরপর করে অ্যারো দিয়ে দিয়ে করতে হয় আর কি। ঠিক আছে, মানে মোস্ট অফ দ্য রিয়াকশনই তো মাল্টি স্টেপ, সিঙ্গেল স্টেপ রিয়াকশন খুব রেয়ার। হ্যাঁ, তাহলে এই মাল্টি স্টেপ রিয়াকশনের একটা প্রোটোটাইপ এখানে হচ্ছে লেখা হচ্ছে, এটা কনজিকিউটিভ রিয়াকশন বা অনেক সময় বলে সিকোয়েন্সিয়াল রিয়াকশন। এ থেকে বি হচ্ছে, বি থেকে সি হচ্ছে, এ থেকে বি হচ্ছে রেট কনস্ট্যান্ট K1, বি থেকে সি হচ্ছে রেট কনস্ট্যান্ট K2। আচ্ছা, ইনিশিয়ালি যখন T = 0 তখন এর কনসেন্ট্রেশনটা স্মল এ, বি এর কনসেন্ট্রেশনটা 0, সি এর কনসেন্ট্রেশনটা 0। মানে শুধুমাত্র এ দিয়ে তুমি গল্প স্টার্ট করলে। এবারে যে কোনো একটা আরবিট্রারি টাইমে এর কনসেন্ট্রেশনটা কমে গিয়ে A-X হয়েছে, বি এর কনসেন্ট্রেশন ধরে না একটা নন জিরো কিছু বি হয়েছে, সি এর কনসেন্ট্রেশন ধরো সি হয়েছে। এবং পরিষ্কার যে বি এবং সি দুজনে মিলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এ যতটা ডিসঅ্যাপিয়ার করে তার সঙ্গে সমান, বা বি প্লাস সি সেটা হচ্ছে এক্স হয়ে যাবে, অথবা এ প্লাস বি প্লাস সি সেটা গেল স্মল এ এর সঙ্গে সমান হবে। আর আমি এখানে অ্যাজিউম করে নিচ্ছি যে প্রথমটাও ফার্স্ট অর্ডার, সেকেন্ডটাও হচ্ছে ফার্স্ট অর্ডার। ঠিক আছে, আচ্ছা এবারে তুমি যখন রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ সেটা করবে, সেটা মাইনাস দিয়ে ডিটিটা K1 ইন্টু এ হবে। বি এর কনসেন্ট্রেশনটা যখন তুমি দেখবে ডিবিডিটি, তাহলে বিটা তৈরি হচ্ছে এ থেকে ভাই রেট কনস্ট্যান্ট K1, আর বিটা ভেঙে যাচ্ছে বি থেকে ভাই রেট কনস্ট্যান্ট K2, তার মানে ডিবিডিটি হয়ে যাবে K1A মাইনাস K2 ইন্টু বি। আর সি এর ক্ষেত্রে ডিসিডিটি সেটা তৈরি হচ্ছে শুধুমাত্র বি থেকে ভাই রেট কনস্ট্যান্ট K2 অর্থাৎ K2 ইন্টু বি। তাহলে প্রথমে এই যে ডিফারেন্সিয়াল রেলটা তুমি লিখলে এ এর জন্য মাইনাস ডিএডিটি ইকুয়াল টু K1 ইন্টু এ, সেইটাকে তুমি ইন্টিগ্রেট করে এরকম দাঁড়াবে, এটা হচ্ছে মানে এর কনসেন্ট্রেশন সেটা হচ্ছে স্মল এ অর্থাৎ এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস K1t অর্থাৎ এটা এক্সপোনেনশিয়াল ডিকে করছে। আচ্ছা, বি এর কনসেন্ট্রেশনটা যদি এই ইকুয়েশন থেকে, মানে এই যেটা হয় কি এই ইকুয়েশনে এর কনসেন্ট্রেশনটা আগের ইকুয়েশন অলরেডি বের করে ফেলেছে, সেটা বসাবে, বসিয়ে যদি ইন্টিগ্রেট করো তাহলে বি এর একটা কমপ্লিকেটেড এক্সপ্রেশন পেলে K1A বাই K2 মাইনাস K1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস K1t মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস K2 এটা। আর যেহেতু এ প্লাস বি প্লাস সি তাদের কনসেন্ট্রেশনের যোগফল হচ্ছে এর সঙ্গে সমান, তাহলে সি এর কনসেন্ট্রেশনটা হবে কি এর সঙ্গে ক্যাপিটাল মানে এ এবং বি এদের কনসেন্ট্রেশনগুলো জাস্ট বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে K2A বাই K2 মাইনাস K1 ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস K1t প্লাস K1A বাই K1 মাইনাস K2 ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস K2t। এটা হবে, ঠিক আছে। আচ্ছা, এবার গ্রাফিক্যালি দেখো এর কনসেন্ট্রেশনটা এক্সপোনেনশিয়ালি কমছে। আচ্ছা, যদি K1 আর K2 কম্পারেবল হয় তাহলে বি এর কনসেন্ট্রেশনটা প্রথমে বাড়বে, একটা ম্যাক্সিমামে পৌঁছবে, তারপর কমবে, মানে খুব স্বাভাবিক এটা। এতে যখন বি তৈরি হচ্ছে প্রথমে এ অনেক আছে, অর্থাৎ এ অনেক ফাস্টার রেটে বিতে যাবে, তাহলে বিটা অ্যাকুমুলেটেড হবে। বি যখন কিছুটা তৈরি হয়ে গেল বি আবার সিতে ভেঙে যেতে চাইবে, সেখানে কি হবে না প্রথমে এ থেকে বিটা যে রেটে তৈরি হচ্ছে বি কিন্তু সেই রেটে ভাঙছে না, সেখানে বি এর কনসেন্ট্রেশনটা বাড়ছে করে একটা ম্যাক্সিমামে পৌঁছে গেল। তারপরে যেটা হলো যে এর কনসেন্ট্রেশন যখন কমে গেছে, এ থেকে বি যাওয়াটা এটা খুব স্লো হয়ে গেছে, বি থেকে সিটা তখন ফার্স্টলি দিকে করে যাচ্ছে, তখন সেটা আবার কমছে, কমে একটা ম্যাক্সিমাম দিয়ে সেটা চলে গেছে। এবং এখানে একটা পার্টিকুলার টাইম পাবে যে টাইমে বি এর কনসেন্ট্রেশনটা ম্যাক্সিমাম হয়েছে, এবং সেই টাইমটা হচ্ছে ln K1 K2 বাই K1 মাইনাস K2। আচ্ছা, সি এর কনসেন্ট্রেশনটা কি হচ্ছে,
সি এর কনসেন্ট্রেশনটা দেখো, সিটা তৈরি হচ্ছে বি থেকে, তাই তো? তাহলে সিটা তৈরি হচ্ছে বি থেকে, তাহলে ডিসিডিটি যেহেতু কে2 ইন্টু বি, ডিসিডিটি কি রিপ্রেজেন্ট করে? সি ভার্সেস টি পটের সোপ রিপ্রেজেন্ট করে। তাহলে সেটা কি হচ্ছে? বি এর কনসেন্ট্রেশনের সঙ্গে প্রপোর্শনাল। তার মানে বি এর কনসেন্ট্রেশন শুরুতে এবং শেষে কম ছিল, যেখানে ডিসিডিটি কম ছিল, অর্থাৎ সি ভার্সেস টি পটের স্লোপটা কম ছিল। কিন্তু যখন টি ইকুয়াল টু টি ম্যাক্স, তখন বি এর কনসেন্ট্রেশনটা ম্যাক্সিমাম বলে ডিসিডিটি ম্যাক্সিমাম, অর্থাৎ সি ভার্সেস টি পটের স্লোপটা হচ্ছে ম্যাক্সিমাম বা খুব স্টিপ হবে। তাহলে দেখো যে সি এর কনসেন্ট্রেশনটা তোমার যখন তোমার মানে শুরুর দিকে হচ্ছে দেখো এটা স্লোলি বাড়ছে, যখন টি ইকুয়াল টি ম্যাক্সের অ্যারাউন্ড সেটা র্যাপিডলি বাড়ছে, তারপর আবার স্লো হয়ে যাচ্ছে। তাহলে বি এর কনসেন্ট্রেশন শুরুতে এবং শেষে কম বলে তোমার রেট অফ ফরমেশন অফ সি, অর্থাৎ সি ভার্সেস টি পটের স্লোপটা সেটা প্রথমে কম, শেষেও কম। কিন্তু মাঝে টি করে টি ম্যাক্সের অ্যারাউন্ডে বি এর কনসেন্ট্রেশন যখন ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, তখন ডিসিডিটা ম্যাক্সিমাম হবে, অর্থাৎ সি ভার্সেস টি পটের স্লোপটা হচ্ছে প্রচন্ড স্টিপ হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো এখানে, সেটা হচ্ছে যে এ তো আর সরাসরি শীতে যাচ্ছে না, এ ভায়া বি শীতে যাচ্ছে। মানে এটা যে মুহূর্তে ডিসঅ্যাপিয়ার করতে স্টার্ট করলো সেই মুহূর্তে বি তৈরি হবে বটে, কিন্তু সি তৈরি হতে একটু সময় লাগবে, অর্থাৎ একটা টাইম ল্যাগ থাকবে। এই টাইম ল্যাগটাকে বলা হয় ইন্ডাকশন টাইম। সেই জন্য এ এবং বি সেটা হচ্ছে কি করে 0 থেকে স্টার্ট হয়েছে, কিন্তু সিটা একটা ফাইনাইট টেম্পারেচার থেকে স্টার্ট হয়েছে। এই টেম্পারেচারটাকে এই ফাইনাইট টাইম থেকে স্টার্ট হয়েছে, এই টাইমটাকে বলা হচ্ছে ইন্ডাকশন টাইম। ঠিক আছে? তাহলে মানে যে মুহূর্তে এ ডিসঅ্যাপিয়ার করা স্টার্ট করছে সেই মুহূর্তে সি তৈরি হচ্ছে না, আর সিটাকে হচ্ছে ভায়া বি যেতে হচ্ছে, যেখানে সিটা তৈরি হওয়া স্টার্ট হবে একটু পরে। তাহলে যে টাইম লাগটা তাকে বলা হচ্ছে ইন্ডাকশন টাইম। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আমি যখন কনজিকিউটিভ রিয়াকশন কনসিডার করছি, সেই কনজিকিউটিভ রিয়াকশনের ক্ষেত্রে সি এর কনসেন্ট্রেশন প্রোফাইলটা থাকে উল্টানো এস এর মতো দেখতে, এই জন্য একে বলা হয় সিগময়েড কার্ভ। এটা আচ্ছা, এবারে এই যে এ থেকে বি, বি থেকে সি হচ্ছে, এখানে যেটা তুমি দেখাতে পারো সেটা হচ্ছে যে যদি তোমার ধরো কে টুটা মাঝ গ্রেটার দেন কে ওয়ান হয়, কে টুটা যদি মাঝ গ্রেটার দেন কে ওয়ান হয়, তাহলে এই যে সি এর এক্সপ্রেশন, সেখান থেকে দেখানো যায় যে সি এর কনসেন্ট্রেশন হবে এ ইন্টু ওয়ান মাইনাস কে টু পাওয়ার মাইনাস কে ওয়ান টি। এটা অ্যাজিভ যেন এ থেকে সরাসরি সি ভাই রেট কনস্ট্যান্ট কে ওয়ান হলে সি এর কনসেন্ট্রেশনটা যেটা হতো এক্স্যাক্টলি সেটা। আবার যখন কে ওয়ানটা মাঝ গ্রেটার দেন কে টু, অর্থাৎ এই সেকেন্ড স্টেপে রেট কনস্ট্যান্টটা কম, তখন প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা বেরোয় এ ইন্টু ওয়ান মাইনাস কে টু পাওয়ার মাইনাস কে টু টি। এটাও অ্যাজিভ জানো এ থেকে সরাসরি সি হচ্ছে ভাই রেট কনস্ট্যান্ট কে টু, তার জন্য যেমন দেখতে হয় তেমন। তার মানে এটা বোঝা গেল দেখো যে এ থেকে বি, বি থেকে সি হচ্ছে, কিন্তু যখন কে টুটা মাঝ গ্রেটার দেন কে ওয়ান, অর্থাৎ এই স্টেপ ওয়ানটা স্লো, স্টেপ টুটা ফাস্ট, তখন প্রোডাক্টের কনসেন্ট্রেশন নির্ভর করছে যে স্টেপটা স্লো তার রেট কনস্ট্যান্টের উপরে। আর এই জন্য এ থেকে সরাসরি ভাই রেট কনস্ট্যান্ট কে ওয়ান তোমার সিতে যাচ্ছে। আবার পরেরটা যখন কেস টুতে, যখন কে টুটা ছোট অর্থাৎ সেকেন্ড স্টেপটা স্লো, তখন প্রোডাক্ট কতটা তৈরি হবে দেখো এই স্লো স্টেপের রেট কনস্ট্যান্টের উপরে নির্ভর করছে। তাহলে এই কনসেপ্টটাকে বলা হচ্ছে যে স্লো স্টেপ ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ। অর্গানিক কেমিস্ট্রিতে এই যে জেনারেল যে পারসেপশনটা তোমাদের থাকে সেটা হচ্ছে যে স্লো স্টেপ ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ, সেটা এই জায়গা থেকেই আসে। হ্যাঁ, যে তুমি ওই যে সি এর কনসেন্ট্রেশনের যে বড় এক্সপ্রেশনটা পেয়েছো, এই বড় এক্সপ্রেশনে যদি কে ওয়ানটা মাঝ গ্রেটার দেন কে টু বা কে টুটা মাঝ গ্রেটার দেন কে ওয়ান বাড়াও, তো সেই মতো করে তুমি দেখো প্রোডাক্টের কনসেন্ট্রেশন যেটা স্লো স্টেপ তার রেট কনস্ট্যান্টের উপরই নির্ভর করলো। সেখান থেকে বলা হচ্ছে স্লো স্টেপ ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ। মাথা রাখো। আচ্ছা, এবারে আমি এই যে ছবিটা এঁকেছি সেখানে কে ওয়ান আর কে টু হচ্ছে কম্পারেবল, কিন্তু যদি এমন হয় যে কে ওয়ানটা মাঝ গ্রেটার দেন কে টু, তাহলে কি হচ্ছে এ থেকে বি খুব কুইকলি তৈরি হচ্ছে, কিন্তু বি ভাঙছে খুব স্লোলি। তাহলে এ থেকে বি কুইকলি তৈরি হয়, আর এ ডিসঅ্যাপিয়ার করে গেল কুইকলি, তাহলে এ কুইকলি ডিসঅ্যাপিয়ার করে গেল, এ থেকে বি খুব কুইকলি তৈরি হয়ে গেল, তৈরি হয়ে যাওয়ার পরে ম্যাক্সিমামটা পৌঁছে গেছে, তারপরে হচ্ছে বিটা খুব স্লোলি দিকে করছে, তার মতো করে সিটাও হচ্ছে তো স্লোলি তৈরি হচ্ছে। এটা আবার পরেরটার ক্ষেত্রে যদি এরকম হয় যে কে টুটা মাঝ গ্রেটার দেন কে ওয়ান, অর্থাৎ সেকেন্ড স্টেপটা হচ্ছে খুব বেশি, তখন কি হচ্ছে এ থেকে বি তৈরি হচ্ছে স্লোলি, কিন্তু বি যতখানি তৈরি হচ্ছে সে সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে। তাহলে এ খুব স্লোলি দিকে করছে, বি খুব স্লোলি তৈরি হয়েছে। হ্যাঁ, সরি, মানে বি খুব স্লোলি তৈরি হয়েছে, কিন্তু বিটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু ভেঙে যাচ্ছে, কিন্তু বি এর কনসেন্ট্রেশনটা আর চেঞ্জ হওয়ার স্কোপ পাচ্ছে না। মানে বি যতটুকু তৈরি হচ্ছে সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে, বি যতটুকু তৈরি হচ্ছে সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে। এখানে বি এর কনসেন্ট্রেশনটা মোরাললেস কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, একদম শুরুর জায়গাটা বাদ দিলে মোরাললেস কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। আর সিটা ঠিক একই রকম ভাবে খুব ধীরে 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 তৈরি হচ্ছে এটা। তাহলে এই সেকেন্ড কেসটাতে খেয়াল করে দেখো, যেটা হচ্ছে যে
বি এর কনসেন্ট্রেশনটা মোরাললেস টি অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, অর্থাৎ ডিবি ডিটিটা জিরো। তার মানে এই যে একটা ধরে নেওয়া যে যদি তোমার এ থেকে বিটা তোমার স্লোলি তৈরি হয় আর বি থেকে সি খুব কুইকলি দিকে করে যায়। স্যার বি এর কনসেন্ট্রেশন যদি সেম থাকতে যায় তাহলে তো K1 আর Q2 প্রায় সমান হয়ে যেত। কোনটা? বি এর কনসেন্ট্রেশন আপনি বললেন সেম আছে, হ্যাঁ, প্রায় প্যারালাল, তাহলে তো K1 আর Q2 প্রায় সমান হতো, নইলে তো স্যার বি এর কনসেন্ট্রেশন সেম থাকবে না 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 না, ভুল হচ্ছে। যে বিটা তৈরি হচ্ছে কি দিয়ে, এ থেকে তৈরি হচ্ছে ভাইয়া রেট কনস্ট্যান্ট K1। তুমি ভাবছো K1 আর K2 যদি সমান হয় তাহলে কি হচ্ছে, তাহলে এবারে তো বিটা তৈরি হচ্ছে K1 তো শুধু না, তার সঙ্গে সঙ্গে তোমার যেখান থেকে তৈরি হচ্ছে তার কনসেন্ট্রেশনের উপরে তো ডিপেন্ড করে। মানে ডিবিটিটার কথা K1 ইন্টু এর কনসেন্ট্রেশন না। তা শুরুতে কি হতো সেটা আমি আগে বলেছি, শুরুতে কি ছিল যে এ থেকে বি K1 দিয়ে তৈরি হচ্ছে বটে, কিন্তু শুরুতে এ তো অনেক ছিল, সেখানে আলটিমেটলি বিটা কি ফাস্টার রেটে তৈরি হবে। হ্যাঁ, সেখানে বি এর কনসেন্ট্রেশন প্রথমে র্যাপিডলি বাড়বে। এই যে এখানে যেটা বলেছিলাম, এইখানে এই যে প্রথমে এ থেকে বি, বি থেকে সি হচ্ছে, তাহলে এ থেকে বি যদি K1 K2 কম্পারেবল হয় তাহলে বি তৈরি হওয়ার রেটটা K1 ইন্টু এর কনসেন্ট্রেশন, আর বি ভেঙে যাওয়ার রেটটা K2 ইন্টু বি এর কনসেন্ট্রেশন। শুরুতে তো এর কনসেন্ট্রেশন বেশি, বি এর কনসেন্ট্রেশন তো নেগলিজিবলি স্মল, সেই জন্য বিটা প্রথমে তৈরি হবে র্যাপিডলি। এবারে র্যাপিডলি যখন তৈরি হলো আস্তে আস্তে এর কনসেন্ট্রেশনটা কমে গেল, তখন হচ্ছে এ থেকে আর বি খুব বেশি আসছে না, কিন্তু বি তখন ইজিলি ডিকে করে যাচ্ছে, তখন তার কনসেন্ট্রেশন তারপর কমতে থাকছে। কিন্তু যদি এরকম হতো যে K1টা বড় ঠিক আছে, কিন্তু K2টা হচ্ছে খুব খুব ছোট, K2টা খুব খুব ছোট হলে কি হয়ে যাচ্ছে, সরি উল্টোটা বলছি, মানে K1টা ছোট, K2টা যদি খুব খুব বড় হয় তাহলে কি হচ্ছে যে এ থেকে বি তৈরি হচ্ছে স্লোলি, কিন্তু যতটুকু তৈরি হলো যদি K2টা হচ্ছে খুব বড়, তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে। তাহলে একটুখানি তৈরি হলো, তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে গেলে কি হবে, মানে এটা এটা কিরকম সিচুয়েশন বলো তো, যে তোমার ধরো প্রচুর পাওনাদার আছে বা প্রচুর খরচ আছে, তোমার রোজগারটা কম, তো তুমি কি করবে, তোমার বাড়িতে টাকা এলো সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল, টাকা এলো সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল, টাকা এলো সঙ্গে সঙ্গে শেষ হলো, সেজন্য তোমার টাকা জমতে পারছে না, তোমার টাকা যে জমবে জমার স্কোপ নেই। সেখানে কি হচ্ছে, তোমার কাছে হয়তো হাত খরচ হিসেবে যে 50 টাকা আছে, এই 50 টাকাই তোমার আছে, সেটাকে নিয়ে তোমাকে কালাতে হচ্ছে। ঠিক আছে, আর উল্টো দিকে যদি এরকম হতো যে ধরো প্রথম যে সিচুয়েশনটা আমি বলেছিলাম, প্রথম সিচুয়েশনটার ক্ষেত্রে যদি এরকম হতো যে তোমার প্রথম দিকে দেখো এ থেকে বি তৈরি হচ্ছে, এবারে এ হচ্ছে এখানে প্রচুর আছে, সেখানে বি অনেক ফাস্টার রেটে তৈরি হচ্ছে, মানে তুমি রোজগার করছো অনেক বেশি, তাহলে রোজগার যদি করছো অনেক বেশি, তার তোমার খরচ হচ্ছে অনেক কম, তাহলে এক সময় কি হবে, তোমার টাকা বেশ জমবে। এবার আস্তে 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 একটা যখন সময় চলে আসবে, তখন তখন তোমার রোজগারের স্কোপগুলো আস্তে আস্তে কমে গেল, তোমার অত পরিশ্রম করতে পারছো না। হ্যাঁ, তখন তোমার কি হবে না, তখন হচ্ছে উপায় নেই, তখন হচ্ছে তোমার এই জমানো টাকা আস্তে 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 করে তোমাকে খরচ করতে হবে। যেন এই পার্টিকুলার কেসে হচ্ছে প্রথমে একটা ম্যাক্সিমামে পৌঁছাবে, তারপর সেটা ডিকে করবে। কিন্তু এই থার্ড সিচুয়েশনটা তুমি যতটুকু রোজগার করছো, এমনি স্লোলি রোজগার করছো, অল্প টাকা রোজগার করছো, কিন্তু সঙ্গে সঙ্গে খরচ হয়ে যাচ্ছে, মানে বিয়ের কনসেন্ট্রেশন আর বাড়ার স্কোপ পাচ্ছে না, বিয়ের কনসেন্ট্রেশন থ্রু আউট কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এই যে বি এর কনসেন্ট্রেশনটা কনস্ট্যান্ট রয়ে গেল, একেই বলা স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন। স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন ডিবিডিটিটাকে তুমি জিরো করতে পারবে। তাহলে যে বিটা খুব র্যাপিডলি ডিকে করে যাচ্ছে, মানে কি বিটা হচ্ছে শর্ট লিভড একটা স্পিসিস, একটা ইন্টারমিডিয়েটের মতো, হাইলি এনার্জেটিক স্পিসিস। তাহলে হাইলি এনার্জেটিক স্পিসিস যেটা শর্ট লিভড হবে এবং ইন্টারমিডিয়েট যদি হয়, তাহলে বি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে, তখন বি এর কনসেন্ট্রেশনটা খুব বেশি মানে ম্যাক্সিমামে পৌঁছানোর স্কোপই পাচ্ছে না, তখন বি এর কনসেন্ট্রেশন মোরালেস কনস্ট্যান্ট থাকছে, তখন ডিবিডিটিতে তুমি জিরো বলবে। এটাকে বলা হয় স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন। বোঝা গেল স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন জিনিসটা কি? বুঝছেন এটা? আর এবারে দেখো, তুমি একটা কনজিকিউটিভ রিয়াকশন কনসিডার করেছো, এ থেকে সি হচ্ছে ভায়া বি, আর একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন কনসিডার করছে, এ থেকে সি হচ্ছে ডিরেক্টলি। আর এবারে এ থেকে যখন ভায়া বি সি তৈরি হচ্ছে, তখন এই সি এর কনসেন্ট্রেশন প্রোফাইলটা কেমন হয়, এটা একটা ফাইনাইট টাইম ইন্ডাকশন টাইম থেকে স্টার্ট হবে, একটা সিগময়েড কার্ভ হবে, প্রথমে স্লোলি বাড়বে, তারপর র্যাপিডলি বাড়বে, তারপর আবার স্লোলি বাড়বে। আর হয় সরাসরি এ থেকে সি হলে কি হবে, কোনো ইন্ডাকশন টাইম নেই, এবং দেখো এইটা তোমার কি হচ্ছে না, এই রকম করে মানে প্রথমে খুব র্যাপিডলি বাড়ছে, বেড়ে আস্তে 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 রেটটা স্লো হয়ে গিয়ে এটা তোমার ওই ইনিশিয়াল কনসেন্ট্রেশন যেটা নিয়েছিলে সেখানে তোমার থেমে থাকার চেষ্টা করবে। যেটা আমি আগের দিনে বলেছিলাম যে এ থেকে সরাসরি বি হচ্ছে, ধরো
তাকে যেমন হয় আর কি, যে প্রোডাক্টের কনসেন্ট্রেশন প্রথমে র্যাপিডলি বাড়ছে, তারপরে আস্তে 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 রেটটা একটু স্লো হয়ে যাচ্ছে। কারণ এ থেকে সি যখন হচ্ছে, এ তো প্রথমে হিউজ ছিল, সেখানে সিটা প্রথমে ফাস্টার রেটে তৈরি হবে, সেখানে এখানে কার্ভটা হচ্ছে স্টিপার, কিন্তু একটা সময় পরে এ যখন প্রায় কমে যাবে তখন কি হবে না, সি এর কনসেন্ট্রেশন, সিটা তখন খুব স্লোলি বাড়বে, তখন হচ্ছে সি এর কনসেন্ট্রেশনটা মোরাললেস দেখো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আর তাহলে এইখানে এই যে দুটো রিয়াকশন, কনজিকিউটিভ এবং সিঙ্গেল স্টেপ রিয়াকশন, এদের মধ্যে দুটো তফাৎ। একটা হচ্ছে এই পার্টিকুলার কেসে ইন্ডাকশন টাইম আছে, এক্ষেত্রে ইন্ডাকশন টাইম নাই। এক্ষেত্রে হচ্ছে তোমার সি ভার্সেস টি প্লটটা সিগমার নেচার হচ্ছে, এখানে সি ভার্সেস টি প্লটটা হচ্ছে তোমার ইনিশিয়ালি স্টিপার হচ্ছে, তারপরে স্যাচুরেশন অ্যাপিয়ার করছে এরকম। এটা অনেক সময় কিছুটা প্যারাবোলিক এই টাইপের ছবিটা তুমি দেখতে পাচ্ছ। তাহলে কনজিকিউটিভ রিয়াকশন, সিঙ্গেল স্টেপ রিয়াকশন তফাৎটা তুমি বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এবারে নেক্সট একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে ধরো তুমি যখন ইয়ে কনসিডার করেছে, রিভার্সেবল রিয়াকশন কনসিডার করেছিলে, তখন এ রিভার্সেবল বি, এখানে রেট কনস্ট্যান্ট কে ওয়ান, এখানে কে মাইনাস ওয়ান। আর কনজিকিউটিভ রিয়াকশন হলে এ থেকে বি, সেইখান থেকে সি হচ্ছে, এখানে ধরো বাই রেট কনস্ট্যান্ট কে টু। তাহলে খেয়াল করে দেখো যে এই রিয়াকশনের মধ্যে রিভার্সিবিলিটি আছে অ্যাজ ওয়েল অ্যাজ কনজিকিউটিভনেসটা আছে। মানে এ থেকে বি হয়ে সিতে যাচ্ছে, কিন্তু এ বি এর মধ্যে যে স্টেপটা সেটা রিভার্সেবল। তাহলে এইটাকে তুমি দুটো ভাগে ভাগ করে লিখলে, যে প্রথম স্টেপে তুমি লিখলে স্টেপ ওয়ানে অ্যাজ ইফ যেন এ প্লাস বি রিভার্সিবিলিটি থ্রু দিয়ে এক্স তৈরি করছে, এটা। তারপরে হচ্ছে স্টেপ টু, হ্যাঁ, এক্স থেকে ধরো প্রোডাক্ট তৈরি হচ্ছে, মানে আমি বলছি প্রথম স্টেপটা রিভার্সেবল আর পরেরটা হচ্ছে তোমার নর্মালি যাচ্ছে, ঠিক আছে? এরকম একটা রিয়াকশন তুমি কনসিডার করো। মানে এটা অবশ্য যেভাবে যে রিয়াকশনটার কথা বলা হচ্ছে এখানে, সেটা হচ্ছে এরকম যে দুজন রিয়াক্ট্যান্ট আছে, ধরো এ প্লাস বি, দুজন রিয়াক্ট্যান্ট আছে, করে প্রথমে এ প্লাস বি থেকে এক্স তৈরি হলো রিভার্সেবল রিয়াকশনের থ্রু দিয়ে, কিন্তু এর সে অ্যাট দ্য সেম টাইম তোমার প্রোডাক্ট সিতে যেতে পারে, বা এখানে যেটা লেখা হয়েছে এখানে তোমার পিতে যেতে পারে। মানে আগে আমি রিভার্সেবল রিয়াকশন আলাদা করে ট্রিট করেছি, কনজিকিউটিভ রিয়াকশন আলাদা করে ট্রিট করেছি, এখন কিন্তু দুটোই আছে। তাহলে স্টেপ ওয়ানে হচ্ছে এ বি থেকে এক্স তৈরি হয়, এটা রিভার্সেবল প্রসেস। স্টেপ টুতে হচ্ছে এক্স থেকে প্রোডাক্ট তৈরি হয়। আচ্ছা, এবারে এইটাকে তুমি দুটো কেস হিসেবে দেখো। প্রথম কেসে হচ্ছে যে প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে ফাস্ট, কুইকলি হচ্ছে, সেকেন্ড স্টেপটা হচ্ছে স্লো। আর পরেরটা হচ্ছে প্রথম স্টেপটা হচ্ছে স্লো, সেকেন্ড স্টেপটা হচ্ছে ফাস্ট। তাহলে যখন এই প্রথমটা ফাস্ট হবে তখন ইকুইলিব্রিয়ামটা তোমাকে আগে কনসিডার করে নিতে হবে। ইকুইলিব্রিয়ামটা আগে কনসিডার করলে কে ওয়ান বাই কে মাইনাস ওয়ান, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এই রিয়াকশনের জন্য, যেটা হবে এক্স এর কনসেন্ট্রেশন বাই এর কনসেন্ট্রেশন বি এর কনসেন্ট্রেশন। সেখান থেকে এক্স এর কনসেন্ট্রেশন বের করে ফেললে কে ওয়ান কে মাইনাস ওয়ান বাই ইন্টু এর কনসেন্ট্রেশন বি এর কনসেন্ট্রেশন। আর রেট অফ দ্য রিয়াকশন হয়ে যাবে কত, মানে রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে ভি সমান যে কে টু ইন্টু এক্স, এখানে এক্স এর জায়গায় এটা তুমি বসিয়ে দিবে। আর সেকেন্ড সিচুয়েশনে হচ্ছে যে প্রথমটা স্লো আর পরেরটা যদি ফাস্ট হয়, তাহলে কি হচ্ছে, মানে এক্স তৈরি হওয়ার সাথে সাথে সে প্রোডাক্টটা চলে যাওয়ার চেষ্টা করছে, তখন এক্সটা হচ্ছে তোমার এই পার্টিকুলার কেসে এক্সটা, হ্যাঁ, তোমার তার জন্য স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করছো ডিএক্স ডিটি, সেটা হচ্ছে কে ওয়ান ইন্টু এর কনসেন্ট্রেশন বি এর কনসেন্ট্রেশন, এই রেটে এক্সটা তৈরি হলো, ভেঙে যাচ্ছে কত কে মাইনাস ওয়ান এক্স দিয়ে, ভেঙে যাচ্ছে কত কে টু এক্স দিয়ে, সেখান থেকে এক্স এর কনসেন্ট্রেশন বের করে নিলে, তো ফাইনালি রেট অফ দ্য রিয়াকশন কে টু ইন্টু এই এক্স এর কনসেন্ট্রেশন বসালে এটা হয়। তাহলে দেখো, তাহলে এই যে দুটো সিচুয়েশন হলো, দুটোই কিন্তু ওভারঅল সেকেন্ড অর্ডার। দেখো আলটিমেটলি ভিটা এ এবং বি এর কনসেন্ট্রেশনের সঙ্গে প্রপোর্শনাল, এখানে এ এবং বি এর কনসেন্ট্রেশনের সঙ্গে প্রপোর্শনাল, কিন্তু দুজনের ক্ষেত্রে এফেক্টিভ রেট কনস্ট্যান্ট যেটা, সেটা দেখো প্রথমটার যা পরেরটা আলাদা। এখানে এটাকে দুটোকে কিন্তু সেপারেটলি তোমাকে ভাবতে হবে, ডিস্টিংক্টলি ভাবতে হবে। প্রথম যে অ্যাপ্রোচটা, একে বলে আরডিএস অ্যাপ্রক্সিমেশন বা প্রি ইকুইলিব্রিয়াম স্টেট অ্যাপ্রক্সিমেশন, এটা অনেক সময় বলে প্রি ইকুইলিব্রিয়াম স্টেট অ্যাপ্রক্সিমেশন, অর্থাৎ ইকুইলিব্রিয়ামটা আগে পৌঁছাচ্ছে, বা এখানে অনেক সময় বলা হয় আরডিএস অ্যাপ্রক্সিমেশন। আর সেখানে এক্সটাকে বলা হবে আরইনিয়াস কমপ্লেক্স, আর পরেরটা হচ্ছে স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন, যেখানে এক্সটাকে বলা হবে তোমার ভ্যান ডক কমপ্লেক্স। তাহলে এরকম প্রচুর পরীক্ষায় কোশ্চেন্স আছে, তোমাকে এমন করে রেট কনস্ট্যান্টের ভ্যালু বা ইত্যাদিগুলো বলে দেবে, তোমার কিন্তু একটা আইডিয়া হয়ে যেতে হবে যে প্রথমটা ফাস্ট নাকি পরেরটা ফাস্ট, মানে এটা ফাস্ট এটা স্লো নাকি এটা স্লো এটা ফাস্ট। সেই মতো করে তোমাকে আইদার আরডিএস অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করতে হবে, না তোমার স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করতে হবে। এখানে তুমি দেখো
এনজাইম কাইনেটিক্সে মাইকেল মেনটেন ইকুয়েশন যদি তুমি দেখো, তুমি যদি হোমোজিনিয়াস ক্যাটালিসিস দেখো, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তোমার এইরকম একটা মেকানিজম দিয়ে গল্পটা স্টার্ট হয়। ঠিক আছে, তাহলে ডিপেন্ডিং অন যে প্রথম স্টেপটা ফাস্ট পরেরটা স্লো নাকি প্রথমটা স্লো পরেরটা ফাস্ট, তার মতো করে তোমাকে আরডিএস অ্যাপ্রক্সিমেশন বা স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন আলাদা করে ব্যবহার করতে হবে। তাহলে যখন আরডিএস অ্যাপ্রক্সিমেশন করবে তখন এক্স যেটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স থেকে বলা হয় আরইনিয়াস কমপ্লেক্স, আর যখন তুমি স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করছো এক্সটাকে বলা হচ্ছে তোমার ভ্যান ডক কমপ্লেক্স। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল পরিষ্কার করে? ঠিক আছে, ঠিক আছে তো? হ্যালো, হ্যাঁ। আচ্ছা দেখো একটা জিনিস এখানে এই সেকেন্ডটায় দেখো, যদি তুমি বুঝতে না পারো যে কোনটা ফাস্ট কোনটা স্লো, তাহলে তুমি সবসময় স্টেডি স্টেটটাকে করবে। আচ্ছা স্টেডি স্টেট করার পরে তুমি খেয়াল করে দেখো এই যে এ প্লাস বি থেকে এক্স হলো আর এক্স থেকে প্রোডাক্ট হলো, মানে এক্স এর দুটো অবস্থা, এক্স আবার এ প্লাস বিতে ফিরে যেতে পারে অথবা এক্স তোমার প্রোডাক্টে চলে যেতে পারে। যদি এরকম সিচুয়েশন হয় যে কে মাইনাস ওয়ানটা মাঝ গ্রেটার দেন কে টু, অর্থাৎ এক্স থেকে প্রোডাক্টে যাওয়ার বদলে এক্সটা রিয়াক্টেন্ট আবার বেশি ফিরতে চায়, তখন তাহলে কে মাইনাস ওয়ান যদি মাঝ গ্রেটার দেন কে টু, তুমি কে টুকে ইগনোর করো, তাহলে হয়ে যাবে কত কে ওয়ান কে টু বাই কে মাইনাস ওয়ান, সেটা দেখো আগের সঙ্গে সমান। ওখানে যদি তুমি বুঝতে না পারো যে কি করব, আরডিএস করবো নাকি স্টেডি স্টেট করবো, প্রথমে স্টেডি স্টেট করে নাও। স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন করে নেওয়ার পরে ফাইনাল যে রেজাল্টটা পেলে সেই রেজাল্টে যদি এরকম কিছু ইনফরমেশন থাকে যে কে মাইনাস ওয়ানটা মাঝ গ্রেটার দেন কে টু, তাহলে সেই অটোমেটিক্যালি আরডিএস থেকে যে ফাইনাল রেজাল্টটা পাচ্ছে সেই রেজাল্টটা তুমি অটোমেটিক্যালি পৌঁছে যেতে পারো। তাহলে দেখো, তাহলে এই যে কনজিকিউটিভ রিয়াকশন, সেই কনজিকিউটিভ রিয়াকশনের প্রথম কথা এই অঙ্কটা একটুখানি ইনভলভ আছে, অঙ্কটা একটু ভালো করে করতে হবে। তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো, টিম্যাক্স এর এক্সপ্রেশন তুমি বুঝতে পারলে, ইন্ডাকশন টাইম কাকে বলে তুমি বুঝতে পারছে, এখান থেকে রেট ডিটারমিনিং স্টেপ মানে স্লো স্টেপ ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ, এই ইম্পর্টেন্ট কনসেপ্ট এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন এটাকে তোমার এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। কনজিকিউটিভ রিয়াকশন এবং সিঙ্গেল স্টেপ রিয়াকশনের মধ্যে ডিফারেন্সেসগুলো সেটা আমি বলেছি। আর আরডিএস অ্যাপ্রক্সিমেশন ও স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন, হ্যাঁ এই ধরনের মেকানিজম যদি থাকে কখন কোন অ্যাপ্রক্সিমেশনটা ব্যবহার করবে, আরইনিয়াস কমপ্লেক্স কোনটাকে বলা হচ্ছে, ভ্যান ডক কমপ্লেক্স কোনটাকে বলা হচ্ছে, সেটা এখানে বুঝতে পারা যায়। ঠিক আছে, তো এই পর্যন্ত ঠিক আছে। দেখো তাহলে সেকেন্ড যে রিয়াকশনটা বললাম সেই রিয়াকশনটা ঠিক আছে কিনা একটু বলে নাও। ঠিক আছে, আরইনিয়াস কমপ্লেক্স তো কিছুই না, তুমি দেখো না এই যে তোমার এই তো দুটো স্টেপে, তাহলে ইকুইলিব্রিয়ামটা ফার্স্ট আর সেকেন্ড স্টেপটা স্লো, এখানে হচ্ছে ইকুইলিব্রিয়ামটা স্লো আর ফাইনাল প্রোডাক্ট তৈরি হচ্ছে যেটা সেটা হচ্ছে ফার্স্ট। যখন এই ইকুইলিব্রিয়ামটা ফার্স্ট হবে তখন এক্সটা হচ্ছে আরইনিয়াস কমপ্লেক্স, আর যখন ইকুইলিব্রিয়ামটা স্লো হবে তখন এক্সটা হচ্ছে ভ্যান ডক কমপ্লেক্স। এই তো খুব সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আরইনিয়াস কমপ্লেক্স হলে তোমাকে আরডিএস অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করতে হয়, ভ্যান ডক কমপ্লেক্স হলে তোমাকে স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করতে হয়। কারণটা তো বললাম, এই তো এখানে যদি ইকুইলিব্রিয়ামটা তো আগে অ্যাটেন্ড করছে, মানে এই যে এটা তো ফার্স্ট বলছো, তাহলে এই যে এ প্লাস বি থেকে এক্স তৈরি হওয়া এই ইকুইলিব্রিয়ামটা ফার্স্ট মানে তাড়াতাড়ি হচ্ছে, মানে কি তোমাকে ইকুইলিব্রিয়ামটা আগে ভেবে নিতে হবে, মানে এক্স থেকে প্রোডাক্ট যাওয়ার আগে ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশড হয়ে যাচ্ছে। কেন ইকুইলিব্রিয়ামটা আগে এস্টাবলিশড হয়ে যাচ্ছে বলে আমি ইকুইলিব্রিয়ামটা আগে এস্টাবলিশ করে নিয়েছি, করে সেখান থেকে এক্স এর কনসেন্ট্রেশন বের করেছি, তারপরে সেই এক্স থেকে প্রোডাক্ট তৈরি হয়েছে সেই মতো করে লিখেছি। আর পরেরটা কি হচ্ছে, পরেরটা তো আমি যে এই স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন যেটা আগের ক্ষেত্রে বললাম, যদি এরকম সিচুয়েশন হয় যে এ থেকে বি তৈরি হচ্ছে, বি থেকে সিটা ফার্স্ট হান্ড্রেডে তৈরি হচ্ছে, মানে সেকেন্ডটা যদি খুব ফাস্ট হয় তাহলে কি বি তৈরি হওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে, মানে বি এর কনসেন্ট্রেশনটা মোরালেস কনস্ট্যান্ট থাকবে, সেটা এখানে তাই করা হচ্ছে। যে এখানে দেখো এইটা স্লো, পরেরটা যদি ফাস্ট হয় তার মানে কি এক্স তৈরি হওয়ার সাথে সাথে হচ্ছে প্রোডাক্টে চলে যাচ্ছে, যেন এক্স এর কনসেন্ট্রেশন বেশি বাড়ার আর স্কোপ নাই, যেন ডিএলটিটি জিরো হবে, সেটাই হচ্ছে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন, এটাই কারণ। ঠিক আছে, আচ্ছা এবার এই কমপ্লেক্স রিয়াকশনের যেটা থার্ড এবং লাস্ট ওয়ান সেটা হচ্ছে প্যারালাল রিয়াকশন আর সাইড রিয়াকশন। দেখো এখানে এ থেকে বি হচ্ছে ভাই রেট কনস্ট্যান্ট কে ওয়ান, এ থেকে সি হচ্ছে ভাই রেট কনস্ট্যান্ট কে টু, আমি ধরে নিচ্ছি দুটি হচ্ছে ফার্স্ট অর্ডার ইন নেচার। ইনিশিয়ালি এর কনসেন্ট্রেশনটা হচ্ছে স্মল এ, বি এর কনসেন্ট্রেশনটা জিরো, সি এর কনসেন্ট্রেশনটা জিরো, মানে একটা আরবিট্রারি টাইমে এর কনসেন্ট্রেশন কমে গিয়ে এ মাইনাস এক্স হলো, বি এর কনসেন্ট্রেশন বি হলো, সি এর কনসেন্ট্রেশন সি হলো, এটা। তাহলে এবার এখানে
রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিয়াক্ট্যান্ট যখন তুমি দেখবে সেটা হচ্ছে এটা K1 ইন্টু A মাইনাস এক্স দিয়ে ভাঙছে, আবার K2 A মাইনাস এক্স দিয়ে ভাঙছে, অর্থাৎ K1 প্লাস K2 ইন্টু A মাইনাস এক্স এইটা। এবার এটাকে যদি তুমি ইন্টিগ্রেট করো তাহলে বেরোবে কত, ln A বাই A মাইনাস এক্স ইকুয়াল টু K1 প্লাস K2 ইন্টু টি। এইটা তাহলে এই পার্টিকুলার কেসে ln A বাই A মাইনাস এক্স বা টি যদি প্লট করা একটা স্ট্রেট লাইন হবে পাসিং টু দ্য অরিজিন, দ্য স্লোপটা হয়ে যাচ্ছে K1 প্লাস K2। আর এই পার্টিকুলার রিয়াকশনের ক্ষেত্রে যখন তোমার টাইমটা টি ইকুয়াল টু টি হাফ হবে, অর্থাৎ হাফ লাইফ টাইম হবে, তখন রিয়াক্ট্যান্টের কনস্ট্যান্ট এটা রিয়াক্ট্যান্টের কনস্ট্যান্ট A মাইনাস এক্সটা ক্ষেত্রে A বাই 2 এর সঙ্গে সমান হবে। সেখান থেকে তুমি হাফ লাইফ টাইম বের করে ফেলতে পারো, সেটা হচ্ছে 0.693 বাই Q1 প্লাস K2। এইখানে এই ছবিটাকে একটু আঁকা দরকার ছিল, 1 মিনিট। আচ্ছা, এই ছবিটা একটুখানি এঁকে দিই। যে যদি তুমি এদিকে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন এটাকে প্লট করো, এটা তাহলে পরে ছবিগুলো আঁকা আছে ভালো করে আর কি, সেখানে আচ্ছা থাক, এটা পরে ছবিটা আঁকা আছে, পরে ভালো করে বলছি, পরে বিভিন্ন কেসের ছবিগুলো আঁকা আছে। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি হাফ লাইফ টাইমটা বের করে ফেলতে পারো 0.693 বাই K1 প্লাস K2। আচ্ছা, এবারে দেখো তাহলে এ এর কনসেন্ট্রেশনটা তুমি যদি এইখান থেকে A মাইনাস এক্সটাই হচ্ছে ওই মুহূর্তে রিয়াক্টর এর কনসেন্ট্রেশন, তাহলে A মাইনাস এক্স থেকে বের করলে কি বেরোবে, এটা A ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস K1 প্লাস K2 ইন্টু টি হবে। আচ্ছা, বি এর কনসেন্ট্রেশনটা তুমি বের করতে পারবে, যে বি এর কনসেন্ট্রেশনটা এখান থেকে যে বি থেকে এটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি ভাইয়ের রেট কনস্ট্যান্ট K1 এ থেকে তৈরি হচ্ছে, মানে ডিবিডিটিটা সেটা Q1 ইন্টু এর কনসেন্ট্রেশন। মানে ধরো এই যে ইকুয়েশনটা পাচ্ছ কি করে, তুমি যদি জাস্ট এইটুকু ভাবো যে এটা আসবে কোথা থেকে, যে ডিবিডিটিটা K1 ইন্টু ওই মুহূর্তে এর কনসেন্ট্রেশন, মানে ওই মুহূর্তে এর কনসেন্ট্রেশন তুমি বের করে নিয়েছো, সেটা এখানে বসিয়ে দাও, বসিয়ে ইন্টিগ্রেট করো, তাহলে বি এর কনসেন্ট্রেশন এরকম দেখতে হয়ে গেল। আবার ঠিক একই রকম ভাবে এই সি এর কনসেন্ট্রেশন পাবে কোথা থেকে না, ডিসিডিটি যেটা সেটা হয়ে যাচ্ছে K2 ইন্টু এর কনসেন্ট্রেশন। তাহলে এইখানে তুমি এর কনসেন্ট্রেশনটা বসিয়ে দাও, বসিয়ে ইন্টিগ্রেট করো, সি এর কনসেন্ট্রেশন তুমি পেয়ে যাচ্ছ। এবং এখানে খেয়াল করে দেখো যে যখন টাইম টিটা 0, তখন সেটা ই টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে গেল, 1 মাইনাস 1 এটা 0 হয়ে গেল, এটাও 0 হয়ে গেল। যখন টাইমটা তোমার টেন্স টু টাইম যখন বাড়ছে, বি এর কনসেন্ট্রেশন বা সি এর কনসেন্ট্রেশনটা বাড়ছে করে টাইমটা যখন টেন্স টু ইনফিনিটি হয়ে গেল, টিটা যখন টেন্স টু ইনফিনিটি হয়ে গেল, তখন বি এর কনসেন্ট্রেশনটা হচ্ছে K1 বাই K1 প্লাস K2 ইন্টু এ, আর সি এর কনসেন্ট্রেশন হচ্ছে K2 বাই K1 প্লাস K2 ইন্টু এ। এটা দেখো, যখন টি টেন্স টু ইনফিনিটি এর কনসেন্ট্রেশনটা 0, বি এর কনসেন্ট্রেশন K1 বাই K1 প্লাস K2 ইন্টু এ, সি এর কনসেন্ট্রেশন K2 বাই K1 প্লাস K2 ইন্টু এ। তাহলে বি এবং সি এর কনসেন্ট্রেশন যোগফল যদি তুমি করো সেটা হচ্ছে এ এর সঙ্গে সমান হচ্ছে, অর্থাৎ এ পুরোটা ডিসঅ্যাপিয়ার করে যে বি আর দুজনে মিলে হচ্ছে ততখানি তৈরি হয়ে যাচ্ছে। আর এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, যে তুমি যে কোনো মুহূর্তে যদি বি এবং সি তাদের কনসেন্ট্রেশন দুটো রেশিও বের করো, তাহলে এটা দাঁড়াচ্ছে দেখো, তখন এইসব কেটে কুটে গিয়ে জাস্ট K1 বাই K2 হয়ে গেল, এবং সেটাই হচ্ছে ইনফাইনাইট টাইমেও বি এবং সি এর কনসেন্ট্রেশন রেশিওর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে একটা এই প্যারালাল রিয়াকশন বা সাইড রিয়াকশন তা চেক করার ইম্পর্টেন্ট রাস্তা হচ্ছে এই, যে কোনো মুহূর্তে তুমি যদি বি এবং সি এর কনসেন্ট্রেশন রেশিও বের করো, সেটা হচ্ছে তাদের রেট কনস্ট্যান্টের রেশিওর সঙ্গে সমান হবে। এটাকে বলা হয় ভিগ-চিল্ডার্স টেস্ট। হ্যাঁ, মানে ধরো এ থেকে বি প্লাস সি হয়েছে, আর এ মানে আমি বলছি যে এ একটা সিঙ্গেল স্টেপে দুটো প্রোডাক্ট হয় না, এ থেকে বি প্লাস সি হলো, আর একটা হচ্ছে এ একটা প্যারালাল রিয়াকশনের থ্রু দিয়ে দুটো আলাদা রেট কনস্ট্যান্ট K1 এর থ্রু দিয়ে বি হলো আর K2 এর থ্রু দিয়ে সি হলো। তাহলে ওই যে এ থেকে সরাসরি বি প্লাস সি হওয়া আর এ থেকে দুটো পাথের থ্রু দিয়ে বি এবং সি হওয়া, এই দুটো আলাদা করার রাস্তা হচ্ছে এইটা, যে তোমার যে কোনো মুহূর্তে এবং ইনফাইনাইট টাইমে প্রোডাক্ট দুটো কনসেন্ট্রেশনের রেশিও হচ্ছে তোমার K1 বাই K2, এটাকে বলে ভিগ-চিল্ডার টেস্ট। আচ্ছা, এবারে দেখো এইখান থেকে তুমি K1 বাই K2 পেয়ে গেলে, আর এইখান থেকে স্লোপ থেকে তুমি K1 প্লাস K2 পেয়ে যাচ্ছ, তাহলে এই দুটো ইকুয়েশন থেকে তুমি K1 এবং K2 কে সেপারেটলি বের করতে পারবে। আর এবার আমি বিভিন্ন রকমের ছবিগুলোকে দেখি, ধরো K1 আর K2 সমান, মানে এ থেকে যে রেটে বি তৈরি হচ্ছে এ থেকে সেই একই রেটে সি তৈরি হচ্ছে, K1 K2 কিন্তু সমান হয়ে যায়, তা K1 বাই K2 কিন্তু 1, যে কোনো একটা মুহূর্তে বি এর কনসেন্ট্রেশন বাই সি এর কনসেন্ট্রেশন বা ইনফাইনাইট টাইমে বি এর কনসেন্ট্রেশন সি এর কনসেন্ট্রেশন সেটা তোমার 1 হয়ে যাচ্ছে। আর এবারে বি এবং সি এর কনসেন্ট্রেশন যোগফল যদি এ, তাহলে বি এর কনসেন্ট্রেশন ইকুয়াল টু সি এর কনসেন্ট্রেশন ইকুয়াল টু এ বাই 2 হলো, আর ইনফাইনাইট টাইম। তো ছবিতে কি হচ্ছে দেখো, তাহলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন যদি এ হয়, এ বাই 2 তে একটা লাইন তুমি টানলে, এবার রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন এক্সপোনেনশিয়ালি কমে 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 যখন টাইম টেন্ডস টু ইনফিনিটি সেটা 0 এর দিকে যাচ্ছে,
বি এবং সি তাদের কনসেন্ট্রেশনটা বাড়ছে, বেড়ে গিয়ে দুটোই কোথায় গিয়ে থামছে হচ্ছে A/2 তে গিয়ে। তাহলে দেখো বি এবং সি তার ছবিটা হচ্ছে এইটা, দুজনের একই ছবি, এর কনসেন্ট্রেশন এরকম ভাবে কম। নেক্সট ধরে নাও K1/K2 হচ্ছে 2, তাহলে ইনফাইনাইট টাইমে বি এর কনসেন্ট্রেশন বাই সি এর কনসেন্ট্রেশন সেটা কিন্তু K1/K2 সেটা তোমার 2 হয়ে গেল। ইনফাইনাইট টাইমে বি এর কনসেন্ট্রেশন 2 ইন্টু সি এর কনসেন্ট্রেশন হয়ে যাচ্ছে। আর যেহেতু বি এর কনসেন্ট্রেশন প্লাস সি এর কনসেন্ট্রেশন তোমার এ, এই ইকুয়েশন থেকে যদি বি এর জায়গায় 2c বসিয়ে দাও, সি এর কনসেন্ট্রেশনটা A/3 হয়ে গেল, বি এর কনসেন্ট্রেশন 2A/3 হয়ে গেল। তো দেখো তুমি যখন ছবিটাকে করছো, তোমার এই যে বি এর কনসেন্ট্রেশনটা বেড়ে 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 কোথায় গিয়ে থামছে, 2A/3 তে, আর সি এর কনসেন্ট্রেশন বেড়ে 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 A/3 তে গিয়ে পৌঁছাচ্ছে, আর এটাতে অ্যাজ ইউজুয়াল যেমন কমে যায় কমে যায়। ঠিক একই রকম ভাবে তুমি যদি K1/K2 মানে এটা যদি তুমি K1/K2 টা 2 না করে K1/K2 হাফ করতে, তাহলে ওই একই রকম ভাবে অঙ্কটাকে করলে বি এর কনসেন্ট্রেশন ইনফাইনাইট টাইম A/3 হতো, সি এর কনসেন্ট্রেশন ইনফাইনাইট টাইমে 2A/3 হতো, তখন এই দুটো জায়গায় রোলটা পাল্টে যেত, এটা হয়ে গেছে বি, এটা হচ্ছে সি। তার মানে বিভিন্ন কেসে তাহলে এই যে দুটো প্যারালাল রিয়াকশনস আছে, একটা রেট কনস্ট্যান্ট K1 এবং K2, তাদের যদি সম্পর্কগুলো মানে তাদের রেট কনস্ট্যান্টের রিলেটিভ ভ্যালুগুলো যদি আমার জানা থাকে, তাদের কনসেন্ট্রেশন প্রোফাইলগুলো এই ধরনের দেখতে হবে। ঠিক আছে, তো দেখো তাহলে এই যেটা বলা হলো, এটা কারো কিছু অসুবিধা আছে কিনা বলো। ঠিক আছে, এটা তাহলে প্যারালাল রিয়াকশন বা সাইড রিয়াকশন হলে তার যে ইম্পর্টেন্ট ফিচার্স গুলো সেগুলো পরিষ্কার, কোনো কিছু অসুবিধা আছে? ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট একটুখানি বলে নিই, সেটা হচ্ছে যে কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট ভার্সেস থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। আচ্ছা, কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট মানে হচ্ছে দ্য প্রোডাক্ট হুইচ ইজ ফর্ম ইন ফাস্টার রেট, সেটা কিন্তু মেজর প্রোডাক্ট হয়, তাকে কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট বলে। আর দ্য প্রোডাক্ট হুইচ ইজ মোর স্টেবল, সেটা কিন্তু মেজর প্রোডাক্ট হয়, তাকে বলা হয় থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। তাহলে কোন একটা পার্টিকুলার সেট অফ রিয়াক্ট্যান্ট থেকে যদি দুটো পসিবল প্রোডাক্ট তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এরকম সিচুয়েশন হতে পারে যে প্রথম যে তাড়াতাড়ি তৈরি হচ্ছে সেটাই স্টেবল, সেখানে কেসিপি আর টিসিপির মধ্যে কোনো বিরোধ নেই, যেটাই কেসিপি সেটাই টিসিপি। কিন্তু এরকম সিচুয়েশন হয় যে যেটা ফাস্টার রেটে তৈরি হচ্ছে সেটা কম স্টেবল, আর যেটা স্লোয়ার রেটে তৈরি হচ্ছে সেটা বেশি স্টেবল, তখনই আসে এই কনফ্লিক্টটা কেসিপি ভার্সেস টিসিপি। আচ্ছা, এবারে কেসিপি ভার্সেস টিসিপি এইটা হতে গেলে তোমার তিনটে কন্ডিশন স্যাটিসফাই করতে হয়। একটা হচ্ছে একটা প্রোডাক্ট আরেকটার থেকে বেশি স্টেবল, আর এবারে যে প্রোডাক্টটা বেশি স্টেবল সে স্লোয়ার রেটে তৈরি হতে হবে, আর যে কম স্টেবল তাকে ফাস্টার রেটে তৈরি হতে হবে, আর রিয়াকশনটা রিভার্সেবল হতে হবে। তাহলে এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাইড হয় তবেই হচ্ছে কেসিপি ভার্সেস টিসিপির গল্প আসবে। তাহলে একটা প্রোডাক্ট আরেকটার থেকে বেশি স্টেবল, আর যে বেশি স্টেবল সে লোয়ার রেটে তৈরি হবে বা স্লোয়ার রেটে তৈরি হবে, আর রিয়াকশনটা রিভার্সেবল হবে। তাহলে আমি দেখাচ্ছি, দেখো ধরো তুমি এই হচ্ছে সেট অফ রিয়াক্ট্যান্ট, সেখান থেকে দুটো পসিবল প্রোডাক্ট হতে পারে, একটা এ একটা বি। আর এবারে এ যেটা তৈরি হয়েছে, দেখো প্রথমে এ আর বি, এদিকে যদি এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি প্লট করো, এদিকে যদি রিয়াকশন কোঅর্ডিনেটের কথা বলো, পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কম স্টেবল, বিটা হচ্ছে বেশি স্টেবল, কারণ যেটা নিচে থাকে সেটা বেশি স্টেবল হয়, যেটা উপরে থাকে সেটা কম স্টেবল হয়। ঠিক আছে, আর পোটেনশিয়াল এনার্জি বেশি মানে হচ্ছে কম স্টেবল, পোটেনশিয়াল এনার্জি কম মানে হচ্ছে বেশি স্টেবল। তাহলে দেখো, তাহলে রিয়াক্ট্যান্ট থেকে যখন এ তৈরি হলো, আর এখান থেকে রিয়াক্ট্যান্ট থেকে যখন বি তৈরি হচ্ছে, তাহলে এবারে কোন রেটে তৈরি হবে সেটা অ্যাক্টিভেশন বেরিয়ারের উপরে নির্ভর করে। তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে যে অ্যাক্টিভেশন এনার্জিটা, এটাকে যদি তুমি ইডাগার ধরো 1 বলো, এইখানে অ্যাক্টিভেশন এনার্জিটা যদি ধরো ইডাগার তুমি 2 বলো, এইটা মানে পরিষ্কার দেখো এই অ্যাক্টিভেশন এনার্জিটা কম, এই অ্যাক্টিভেশন এনার্জিটা বেশি, কারণ এর ট্রানজিশন স্টেটটা স্টেবল, এর ট্রানজিশন স্টেটটা কম স্টেবল, সেখানে এটা ফাস্টার রেটে তৈরি হচ্ছে। কিন্তু যেটা তৈরি হলো সেটা দেখো কম স্টেবল, এখানে যেটা তৈরি হলো সেটা বেশি স্টেবল। তার মানে শুরুতে যখন টেম্পারেচার যথেষ্ট কম, তখন সার্টেনলি হচ্ছে এটা বেশি থাকবে, যেন এটা হবে মেজর প্রোডাক্ট। ঠিক আছে, আজ এবারে সাফিসিয়েন্ট টাইম তুমি অ্যালাউ করো যাতে করে রিভার্সিবিলিটি, যে রিয়াকশনটা রিভার্সেবল হয়, রিভার্সিবিলিটি অ্যাটেন্ড করার চেষ্টা করবে। তাহলে এবারে দেখো যে আর থেকে এতে যাওয়ার যেমন তোমার এই অ্যাক্টিভেশন বেরিয়ারটা কম, আবার উল্টো দিকে এ থেকে আর এ ফিরে যাওয়া ভার্সেস বি থেকে আর এ ফিরে যাওয়া, তাহলে এ থেকে যখন আর এ ফিরে যাচ্ছে তার যে অ্যাক্টিভেশন এনার্জিটা সেটা যদি ইডাগার -1 বলো, আর এখানে বি থেকে আবার আর এ ফিরে যাওয়া তার অ্যাক্টিভেশন এনার্জি যদি ইডাগার
-2 বলো, তাহলে দেখো এ থেকে আর এ ফেরা আর বি থেকে আর এ ফেরা, কে ফাস্টার রেটে ফিরবে? সার্টেনলি হচ্ছে এ তোমার ফাস্টার রেটে ফিরবে, কারণ এ থেকে বি তার জন্য অ্যাক্টিভেশন বেরিয়ার এইটুকু, আর বি থেকে আর তার অ্যাক্টিভেশন বেরিয়ার হচ্ছে এতটুকু। তার মানে কি হলো দেখো, তাহলে রিয়াক্টর থেকে যখন এ আর বি যাচ্ছে, এ যেমন তাড়াতাড়ি গেল আবার তাড়াতাড়ি ফিরেও এলো, বি দেরি করে গেল কিন্তু সে ফিরতেও চাইছে না। তাহলে এবার সাফিসিয়েন্ট টাইম অ্যালাউ করো, এই যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা চলছে। তাহলে বি এর ক্ষেত্রে যেটা তৈরি হচ্ছে সে আর প্রায় ফিরছে না, কারণ বিটা আস্তে 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 জমতে থাকছে, কিন্তু এ যেহেতু ফিরে পড়ছে সেখানে এর পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকছে। সাফিসিয়েন্ট টাইম অ্যালাউ করো, টেম্পারেচার যথেষ্ট বেশি করে দাও, তাহলে তুমি দেখতে পাবে যেটা বি সেটা হচ্ছে তোমার মেজর প্রোডাক্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে লো টেম্পারেচারে এ হচ্ছে মেজর প্রোডাক্ট হবে, সেটা হচ্ছে তোমার কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। হাই টেম্পারেচার এবং লং টাইম যদি তুমি নাও তাহলে বি হচ্ছে মেজর প্রোডাক্ট হবে, হ্যাঁ সেটা হচ্ছে থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। এরকম প্রচুর রিয়াকশনস আছে, যেমন ধরো তোমার 1,3-বিউটানাইনের যে এইচবিআর অ্যাডিশন, তার ক্ষেত্রে তুমি দেখতে পাবে 1,2 অ্যাডিশন প্রোডাক্ট আর 1,4 অ্যাডিশন প্রোডাক্ট হয়, যেখানে 1,4 অ্যাডিশন প্রোডাক্ট হচ্ছে থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট আর 1,2 অ্যাডিশন প্রোডাক্ট হচ্ছে কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। তাহলে বোঝা গেল যে টিসিপি ভার্সেস কেসিপি তার যে মূল জায়গাটা কি, মূল সিচুয়েশনটা। ঠিক আছে, তাহলে কি কি কন্ডিশন অ্যাচিভ করতে হচ্ছে এবং কেন এটা হচ্ছে, এটা পরিষ্কার তো? ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা চল। আচ্ছা, নেক্সট একটা আমি ভীষণ ইম্পর্টেন্ট জিনিস করব, এটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই জায়গা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন করে, সেটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেট কনস্ট্যান্ট বা আর্রিনিয়াস ইকুয়েশন। এবারে রিয়াকশন রেট থিওরির মধ্যে মানে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেট অর রেট কনস্ট্যান্ট অফ রিয়াকশন, সেই কনটেক্সটে 3টে থিওরি আছে: আর্রিনিয়াস থিওরি, কলিশন থিওরি, ট্রানজিশন স্টেট থিওরি। কলিশন থিওরি এবং ট্রানজিশন স্টেট থিওরিটা এটা আমরা আজকে বলবো না, পরের দিন বলবো, কারণ এটা সত্যি থিওরি। কারণ ওখানে যেটা করতে হয়, ওখানে তোমার কিছু ওই অঙ্ক টঙ্ক, ডেরিভেশন, অ্যাজাম্পশন, অ্যাপ্রক্সিমেশন ইত্যাদি নিতে হয়। কিন্তু যখন আমি এই টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেট কনস্ট্যান্ট থেকে আর্রিনিয়াস ইকুয়েশন করবো, এটা কিন্তু একদমই তোমার এম্পিরিক্যাল ইকুয়েশন। কি দেখতে পাওয়া যাচ্ছে? দেখতে পাওয়া যাচ্ছে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিজ করার জন্য কোন একটা রিয়াকশনের রেট 2 গুণ থেকে 3 গুণ হয়ে যাচ্ছে। এইটা এক্সপেরিমেন্টালি আর্রিনিয়াস দেখলেন এবং তিনি ভ্যান ডাফের সহায়তা নিয়ে একটা ইকুয়েশনে পৌঁছালেন। বললেন যে রেট অফ দ্য রিয়াকশন টেম্পারেচার সঙ্গে এইরকম ভাবে রিলেটেড, কে সমান এ ই টু দি পাওয়ার মাইনাস ই রাগার বাই আর2, যেখানে এ যে টার্মটা সেটা এক্সপোনেনশিয়াল টার্মের আগে আছে বলে একেবারে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বলা হয়, যেখানে এর ইউনিটটা তোমার কে এর ইউনিটের সঙ্গে সমান হবে, কারণ এক্সপোনেনশিয়াল পার্ট যেহেতু ইউনিটলেস নাম্বার, সেখানে এর ইউনিটে যা কে এর ইউনিটে একই। এবার ফার্স্ট অর্ডার রিয়াকশনের জন্য ইউনিট অফ এ সেটা কি হবে, ইউনিট অফ কে সেটা সেকেন্ড ইনভার্স হয়ে যায়। আর সেকেন্ড ইনভার্স যেহেতু তোমার ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করে, সেখানে অনেক সময় এটাকে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরও বলা হয়, কিন্তু ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর এই বলাটা হচ্ছে মিসলিডিং। তোমার এটা ফ্রিকোয়েন্সির মতো বিহেভ করবে অনলি হোয়েন ইটস যে ফার্স্ট অর্ডার রিয়াকশন, আদারওয়াইজ কিন্তু এটা ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করবে না। এর ইউনিটটা রেট কনস্ট্যান্ট কে এর ইউনিট হবে, সেটা জানো তুমি nth অর্ডার রিয়াকশনের জন্য মোল টু দি পাওয়ার 1 মাইনাস n এল টু দি পাওয়ার n মাইনাস 1 সেকেন্ড ইনভার্স হয় ফর nth অর্ডার রিয়াকশন। আর ইডাগার যেটা একে বলে অ্যাক্টিভেশন এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জির ইউনিটটা হচ্ছে জুল পার মোল বা কিলো জুল পার মোল বা ক্যালোরি পার মোল বা কিলো ক্যালোরি পার মোল, এটা লিখতে হয়। আচ্ছা, এবারে আর্রিনিয়াস থিওরি অনুযায়ী এ এবং ইডাগার এরা দুজনেই হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, এটা ধরে নেওয়া হয়। আচ্ছা, এবারে তুমি যদি ওই আরএনএস ইকুয়েশনে লগ নাও, তাহলে ln k ইকুয়াল টু ln a মাইনাস ই রাগার বাই r t হলো, বা লগ 10 বেস করলে log 10k ইকুয়াল টু log 10a মাইনাস ই রাগার বাই 2.303 r t হলো। আচ্ছা, এবারে তুমি যেটা খুঁজে প্লট করতে পারো, ln k ভার্সেস যদি 1/t প্লট করো, তাহলে একটা স্ট্রেট লাইন হবে, যে স্ট্রেট লাইনটার ইন্টারসেপ্ট যেটা, এই যে ইন্টারসেপ্ট হচ্ছে ln a, আর স্লোপটা দেখো, স্লোপটা হচ্ছে মাইনাস ই রাগার বাই r। এইখান থেকে তুমি অ্যাক্টিভেশন এনার্জি ই রাগারটাকে বের করে ফেলতে পারছো কি করে, না মাইনাস r ইন্টু স্লোপ করে। তো দেখো আমি ln k পাচ্ছি 1/t প্লট করলে একটা স্ট্রেট লাইন হচ্ছে, যার স্লোপটা হচ্ছে মাইনাস ই রাগার বাই r, সেখান থেকে তুমি অ্যাক্টিভেশন এনার্জি ই রাগারটাকে বের করে ফেলতে সেটা মাইনাস r ইন্টু স্লোপ হচ্ছে। আচ্ছা, এবারে দেখো যদি তুমি এইটাকে ln কে না করে log 10 বেস k ভার্সেস 1/t প্লট করতে, তখন স্লোপটা কি হয়ে যেত, মাইনাস ই রাগার বাই 2.303 r হয়ে যেত, তখন অ্যাক্টিভেশন এনার্জিটা মাইনাস 2.303 r ইন্টু স্লোপ, এইটা।
তাহলে এই যে ln কে ভার্সেস 1/t প্লট বা log 10 বেস কে ভার্সেস 1/t প্লট যদি করতে পারো সেক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি তুমি বের করে ফেলতে পারছো। আর এবারে কখনো কখনো এই স্ট্রোক থেকে তোমাকে নিউমেরিক্যাল প্রবলেম করতে দেয়, আবার কখনো কখনো তোমাকে দুটো ডিফারেন্ট টেম্পারেচার রেট কনস্ট্যান্ট বলে দেওয়া থাকে, সেখান থেকে অ্যাক্টিভেশন এনার্জি বের করতে দেয়। তাহলে আমি বললাম যখন টেম্পারেচার T=T1 তখন রেট কনস্ট্যান্টটা K1, যখন টেম্পারেচার T=T2 তখন রেট কনস্ট্যান্ট ধরে নাও K2। তাহলে তুমি যদি এই ইকুয়েশনে বসাও তাহলে দেখো, তাহলে এই ইকুয়েশনে বসালে পরিষ্কার দেখা যাচ্ছে যে ln K1 সেটা হয়ে যাচ্ছে ln K1 ইকুয়াল টু ln A মাইনাস e⁻RT1। আর যদি তুমি T2 এবং K2 বসাও তাহলে ln K2 ইকুয়াল টু ln A মাইনাস e⁻RT2 এটা। এবারে এইটা যদি 1 নম্বর ইকুয়েশন, এটাকে 2 নম্বর ইকুয়েশন হয়, তাহলে 1 নম্বর মাইনাস 2 নম্বর করো, তাহলে পাবে কত? ln K1/K2 ইকুয়াল টু মাইনাস e⁻R ইন্টু 1/T1 মাইনাস 1/T2। বা মাইনাসটা ভেতরে ঢুকিয়ে দিলে তুমি এখান থেকে পেয়ে যাচ্ছে কত? e⁻R ইকুয়াল টু R ln K1/K2 বাই 1/T2 মাইনাস 1/T1। বা ln না করে যদি লগের টার্মসে করো তাহলে 2.303 R log 10 বেস K1/K2 বাই 1/T2 মাইনাস 1/T1। তাহলে এটা ভীষণ ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল প্রবলেম করার জন্য, যে দুটো ডিফারেন্ট টেম্পারেচারে যদি রেট কনস্ট্যান্ট ভাবে তুমি জানো, সেখান থেকে তুমি অ্যাক্টিভেশন এনার্জিটাকে বের করে ফেলতে পারো। আর এবার একটা রিভার্সেবল রিঅ্যাকশন যদি তুমি কনসিডার করো, তাহলে যেটা হয় যে ফরওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জি মাইনাস ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জি, এই ডিফারেন্সটা হচ্ছে তোমার এনথালপি অফ দ্য রিঅ্যাকশন। একটা রিভার্সেবল রিঅ্যাকশনের ক্ষেত্রে এনথালপি অফ দ্য রিঅ্যাকশন হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জি মাইনাস ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জি। আর এবার এখানে দেখো, ধরো একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন যদি হয়, তাহলে রিঅ্যাকশন থেকে প্রোডাক্ট বেশি স্টেবল। তার পোটেনশিয়াল এনার্জি ডায়াগ্রামটা কেমন দেখতে হয়, সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর এনার্জি, এক্স অ্যাক্সিস বরাবর রিঅ্যাকশন কোঅর্ডিনেট ক্রস করা হচ্ছে। তাহলে দেখো ছবিটা এরকম দেখতে হবে, তার রিঅ্যাকশন থেকে প্রোডাক্ট বেশি স্টেবল। তাহলে এইটা হচ্ছে রিঅ্যাকশনটার এনথালপি, এটা হচ্ছে প্রোডাক্টের এনথালপি। তার যে ডিফারেন্সটা সেটা হচ্ছে তোমার এনথালপি অফ দ্য রিঅ্যাকশন। ফরওয়ার্ড রিঅ্যাকশনে অ্যাক্টিভেশন এনার্জি e⁻1, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন e⁻−1। মানে এখানে ডেল্টা এইচ থেকে এটা এনথালপি অফ দ্য প্রোডাক্ট মানে এনথালপি অফ দ্য রিঅ্যাকশন। পরিষ্কার দেখো প্রোডাক্টের এনথালপি কম, রিঅ্যাকশন এনথালপি বেশি বলে ওটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এবং পরিষ্কার দেখো এখানে এইটাকে তুমি লিখতে পারছো ডেল্টা এইচটা e⁻1 মাইনাস e⁻−1। দেখো পরিষ্কার দেখো যে ফরওয়ার্ড রিঅ্যাকশন জন্য অ্যাক্টিভেশন এনার্জি এইটা মানে e⁻1টা, আর মানে ডেল্টা এইচটা তোমার এই ফরওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জি e⁻1, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন e⁻−1। তাদের যে ডিফারেন্স মানে পরিষ্কার এইটা তুলনায় এটা বেশি, তাহলে এই ডিফারেন্সটাকে ওটা নেগেটিভ বেরোচ্ছে এটা, কারণ e⁻−1টা কেটাতে e⁻1 এটা। তাহলে যখন এন্ডোথার্মিক রিঅ্যাকশন তুমি করবে, যেখানে রিঅ্যাকশনটা বেশি স্টেবল, প্রোডাক্টটা হচ্ছে কম স্টেবল, এইটা হচ্ছে রিঅ্যাকশনটা এনথালপি, এটা প্রোডাক্টের এনথালপি। তাহলে চেঞ্জ ইন এনথালপি ডেল্টা এইচটা এখন পজিটিভ, কারণ প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকশন করছে বলে। এবং দেখো পরিষ্কার হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জি বেশি, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জি কম, সেই জন্য এটা অটোমেটিক্যালি পজিটিভ বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে এনথালপি অফ দ্য রিঅ্যাকশনের সঙ্গে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনে অ্যাক্টিভেশন এনার্জি সম্পর্ক আছে, এবং সেটা কি ডেল্টা এইচটা হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি মাইনাস ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জি। এবং যদি তোমার একটা এক্সোথার্মিক আর একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন থাকে, তাহলে তার জন্য করেসপন্ডিং ছবিগুলো কেমন আমি দেখে নিতে পারবো। আচ্ছা, এবারে যদি এমন সিচুয়েশনে দেখো, আরইনিয়াস ইকুয়েশনে যদিও বলা হয়েছে যে পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর এবং অ্যাক্টিভেশন এনার্জি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু বাস্তবে এবং পরে যে সমস্ত কলিশন থিওরি বা ট্রানজিশন স্টেট থিওরি আছে, তা তুমি দেখতে পাবে যে পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর টেম্পারেচার উপর ডিপেন্ড করে। এমন করে ধরো A=A0 × T⁴n। তাহলে এরকম ভাবে যদি ডিপেন্ড করে, তাহলে এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভেশন এনার্জিটা, এই যে থিওরিটিক্যাল অ্যাক্টিভেশন এনার্জিটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, তার সঙ্গে একটা প্লাস এনার্জি টার্ম যুক্ত হয়। মানে পরিষ্কার দেখো এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভেশন এনার্জিটা তখন টেম্পারেচার উপর নির্ভর করে যাচ্ছে। তার মানে যদি প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা টেম্পারেচার ডিপেন্ডেন্স হয় এবং টেম্পারেচার ডিপেন্ডেন্স এরকম দেখতে হয়, তখন এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভেশন এনার্জি টেম্পারেচার ডিপেন্ডেন্ট হবে এবং সেটা এরকম দেখতে হয়। আচ্ছা, এবারে পরে তুমি দেখবে যখন বায়োমলিকুলার গ্যাস ফেজ রিঅ্যাকশনস হবে, তখন কলিশন থিওরিতে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর T⁻½ এর সঙ্গে প্রপোর্শনাল, ট্রানজিশন স্টেট থিওরিতে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা T⁻1 এর সঙ্গে প্রপোর্শনাল। তার ক্ষেত্রে তাহলে অ্যাক্টিভেশন এনার্জি যখন ক্যালকুলেট করবে, কলিশন থিওরিতে e⁻টা হয়ে যাবে e⁻, এক্সপেরিমেন্টাল হচ্ছে e⁻ প্লাস ½ এর ক্ষেত্রে হয়ে যাবে e⁻ প্লাস RT। আচ্ছা, এবারে দেখো যদি এমন হয় যে মানে মানে দেখে মনে হচ্ছে কি অ্যাক্টিভেশন এনার্জিগুলো টেম্পারেচার ডিপেন্ডেন্ট, কিন্তু যেটা কথা যে মোস্ট অফ দ্য সিচুয়েশনে এই যে e⁻ এর ভ্যালুটা
এই হাফ আরটি বা আরটি বা এনআরটির তুলনায় অনেক অনেক বেশি হয় বলে, যে এই জায়গাটা মাঝ যেটা এনআরটি হয় বলে ইউজুয়ালি অ্যাক্টিভেশন এনার্জিটাকে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট ধরে নেওয়া হয়। কিন্তু যদি তুমি খুব ক্রিটিক্যালি দেখো তাহলে কিন্তু এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভেশন এনার্জিটা সেটা কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট হবে। এটা খুব ইম্পর্টেন্ট যে পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর যদি টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয় তাহলে অ্যাক্টিভেশন এনার্জি টেম্পারেচার ডিপেন্ডেন্ট হবে। আর পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর কেমন করে টেম্পারেচার ডিপেন্ডেন্ট সেটা আমি কলিশন থিওরি বা ট্রানজিশন স্টেট থিওরি এই দুটো স্পেশাল কেস এখানে বলে দিই, যেটা বায়োমলিকুলার গ্যাস ফেজ রিয়াকশন, তার জন্য একটা টি টু দি পাওয়ার হাফ আর টি এর সঙ্গে প্রপোর্শনাল। কিন্তু অন্যান্য কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর টেম্পারেচার ডিপেন্ডেন্স বের করার একটা সিস্টেমেটিক রাস্তা আছে, এবং সেই রাস্তাটা আমরা ট্রানজিশন স্টেট থিওরি যখন করবো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্যাল অ্যাপ্রোচে তখন তোমাদের এটা দেখাতে পারে। ঠিক আছে, তো দেখো তাহলে এই যে জায়গাটা আমি বললাম যে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেট কনস্ট্যান্ট বা আরএনএস ইকুয়েশন, সেইটা থেকে যে যে ইনফরমেশনগুলো বলা হয়েছে সেগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখান থেকে পরীক্ষা প্রচুর কোশ্চেন দেয়, এটা আমরা কভার করলাম। কিন্তু কলিশন থিওরি এবং ট্রানজিশন স্টেট থিওরি যে পার্টটা আছে সেটা এখন কভার করছি না, কারণ কলিশন থিওরি ট্রানজিশন থিওরি পরের দিন আলোচনা করবো, এটা ঠিক করে রেখেছি। ঠিক আছে, এইটুকু বুঝতে পারলে যতটুকু বলা হলো টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেট কনস্ট্যান্ট আর আরএনএস ইকুয়েশন, এইটা রিলেটেড যে যে কথাবার্তাগুলো বলা হয়েছে পরিষ্কার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকের জন্য ফাইনালি যেটা আমরা করব, ক্যাটালিসিসের একটা পার্ট আমরা আজকে আলোচনা করব, ক্যাটালিসিসের পরের পার্টটা আমরা নেক্সট দিন বলবো। আচ্ছা, ক্যাটালিস্ট ক্যান এনহ্যান্স দ্য রেট অফ দ্য রিয়াকশন বাট ইট রিমেন্স আনচেঞ্জ ইন ওয়েট অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ। মানে ধরো কোনো কেমিক্যাল রিয়াকশন ঘটলো, খুব স্লোলি ঘটছে, তখন তোমাকে বাইরে থেকে কোনো একটা সাবস্টেন্স অ্যাড করতে হয়। বাইরে থেকে সাবস্টেন্স যদি অ্যাড করে দাও তাহলে যেটা হবে যে রিয়াকশনের রেটটা প্রচন্ড বেড়ে গেল, কিন্তু যাকে অ্যাড করলে সে বিক্রিয়া শেষে ওজন এবং রাসায়নিক ধর্মকে অক্ষুণ্ণ রেখে সে ডিজেনারেটেড হয়ে গেল, তাদেরকে বলা হচ্ছে ক্যাটালিস্ট। তাহলে এবার ক্যাটালিস্ট ব্যবহার করলে রিয়াকশনের রেটটা বাড়ে কেন? আর ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট দ্য রিয়াকশন প্রসিড ভাই অ্যান অল্টারনেটিভ পাথ হ্যাভিং লোয়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন। তাহলে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট অ্যাক্টিভেশন এনার্জি, ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট অ্যাক্টিভেশন এনার্জিটা যা ছিল, ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট কিন্তু অ্যাক্টিভেশন পিরিয়ডটা কমে গেল, সেখানে রিয়াকশন রেটটা বেড়ে গেল। আচ্ছা, এবারে পরে তুমি দেখবে যে কিছু কিছু কথা বলা হতো যে আগে এগুলো বইয়ে ছিল, এখনো কিছু কিছু বই সেটা ব্যবহার করে। সেটা হচ্ছে ক্যাটালিস্ট দু রকমের, একজন হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট যে রিয়াকশনের রেটকে বাড়ায়, আর একটা নেগেটিভ ক্যাটালিস্ট যে রিয়াকশনের রেটকে কমায়। মডার্ন কনভেনশনে বলা হচ্ছে যে দ্যার ইজ নাথিং সো কল্ড নেগেটিভ ক্যাটালিস্ট। যেটা নেগেটিভ ক্যাটালিস্ট বলতাম সেটা বেসিক্যালি ইনহিবিটার, তার পজিটিভ ক্যাটালিস্ট রিয়াকশন রেটকে বাড়ায়। নেগেটিভ ক্যাটালিস্ট যেটা আমরা বলতাম সেটা নেগেটিভ ক্যাটালিস্ট না, সেটা ইনহিবিটার, এটা রিয়াকশনের রেটটা কমায়। দুজনের মেকানিজম কমপ্লিটলি আলাদা। কেউ ভাবতেই পারে যে পজিটিভ ক্যাটালিস্ট যদি রিয়াকশনকে একটা অল্টারনেটিভ পাথে নিয়ে যায়, হ্যাভিং লোয়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন, যেখানে রিয়াকশন রেট বাড়ে, নেগেটিভ ক্যাটালিস্ট বা ইনহিবিটার কি করবে, রিয়াকশনকে একটা অল্টারনেটিভ পাথে নিয়ে যাবে যেটা হায়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন। এবারে সবসময় সে তো লোয়ার অ্যাক্টিভেশন ওয়ালা পাথটাই ফলো করবে। তাহলে যদি নেগেটিভ ক্যাটালিস্ট বা ইনহিবিটার তোমার রিয়াকশনকে অন্য পাথে নিয়ে যায় হ্যাভিং হায়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন, সেই পাথ দিতে যেতই না, তাহলে রিয়াকশন রেট আনঅল্টার থাকতো। তাহলে যেটা কথা যে ইনহিবিটার বা নেগেটিভ ক্যাটালিস্টের মেকানিজম কমপ্লিটলি আলাদা। ওখান থেকে এটা হয় যে কোনো একটা ক্যাটালিস্টের কিছু অ্যাক্টিভ সাইটস আছে, বা কোনো একটা সাবস্ট্রেটের কিছু অ্যাক্টিভ সাইটস আছে, বা ক্যাটালিস্টের কিছু অ্যাক্টিভ সাইটস আছে। এবারে ইনহিবিটার সে কি করছে না, ওই অ্যাক্টিভ সাইটগুলোকে ব্লক করে দিচ্ছে, ব্লক করে দিয়ে হচ্ছে রিয়াকশনের রেটটাকে কমিয়ে দিচ্ছে। সেই জন্য নেগেটিভ ক্যাটালিস্ট বলে কিছু নেই, যেটা ইনহিবিটারের মেকানিজমটা পজিটিভ ক্যাটালিস্ট যে মেকানিজম তার সঙ্গে কমপ্লিটলি আলাদা। সেই জন্য ওখানে নেগেটিভ ক্যাটালিস্ট বলা উচিত না, ওটাকে জাস্ট ইনহিবিটারই তোমায় বলতে হবে। ঠিক আছে, আর ক্যাটালিস্ট হ্যাজ নো রোল অন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ দ্য রিয়াকশন। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কোনো রোল নাই। ক্যাটালিস্ট হ্যাজ হাই স্পেসিফিসিটি অ্যান্ড সিলেক্টিভিটি, হ্যাঁ, অ্যান্ড ক্যাটালিস্ট হ্যাজ হাই এফিসিয়েন্সি। মানে খুব অল্প পরিমাণ ক্যাটালিস্ট হিউজ পরিমাণ সাবস্টেন্সকে প্রোডাক্টকে ট্রান্সফর্ম করতে পারে। আর যে কোনো ক্যাটালিস্ট যে কোনো সাবস্টেন্সের সাথে রিয়াক্ট করে না, বা যে কোনো রিয়াকশানে টেক পার্ট করে না, কিছু স্পেসিফিক ক্যাটালিস্ট স্পেসিফিক রিয়াকশানে টেক পার্ট করে। সেইখানে ক্যাটালিস্টের মধ্যে একটা স্পেসিফিসিটি বা সিলেক্টিভিটি আছে। আর অল্প পরিমাণ ক্যাটালিস্ট হিউজ পরিমাণ সাবস্টেন্সের প্রোডাক্টকে ট্রান্সফর্ম করে বলে তোমার ক্যাটালিস্টটা হাইলি এফিসিয়েন্ট। আচ্ছা, তিন রকমের ক্যাটালিসিস হয়, একটা হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালিসিস, একটা হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস, একটা এনজাইম ক্যাটালিসিস। আচ্ছা, হোমোজিনিয়াস ক্যাটালিসিসের ক্ষেত্রে যেটা হয় যে রিয়াক্ট্যান্ট এবং ক্যাটালিস একই ফেজে থাকে, এবং এর ক্ষেত্রে রেট অফ দ্য রিয়াকশন হয় কি একটা ক্যাটালাইটিক কোএফিসিয়েন্ট কেসি, কিন্তু ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন একটু সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন। এবারে এই যে মানে একটা হোমোজিনিয়াস ক্যাটালিসিস কিনা সেটা বোঝার চেক হচ্ছে এইটা, যে তোমার এফেক্টিভ রেট কনস্ট্যান্টই বলো, যেটা মানে
কেসি ইন্টু ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন, এটা ওভারঅল তুমি কে এফেক্টিভ বলতে পারো, কে এফেক্টিভই বলতে পারো, বা ওভারঅল রেট অফ দ্য রিয়াকশন বলতে পারো, সেটা কিন্তু ক্যাটালিস্টের কনসেন্ট্রেশনের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এটা যদি হয় যে কে এফেক্টিভ বা রেট অফ দ্য রিয়াকশন ক্যাটালিস্টের কনসেন্ট্রেশনের ডিরেক্টলি প্রপোর্শনাল, তাহলে বুঝতে হবে ইটস এ হোমোজিনিয়াস ক্যাটালিসিস। হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসের ক্ষেত্রে এটা কিন্তু হবে না। ঠিক আছে। আচ্ছা, এর সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে অ্যাসিড বেস ক্যাটালিসিস। আচ্ছা, এর 5টা সিচুয়েশন হতে পারে। একটা হচ্ছে যে স্পেসিফিক H+ আয়ন ক্যাটালাইজ রিয়াকশন, যেখানে রিয়াকশনসটা তোমার H+ দিয়ে ক্যাটালাইজ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার জল দিয়েও ক্যাটালাইজ হবে, কারণ জল থেকে তুমি সবসময় কিছুটা H+ পেতেই পারো আর কি। সেই জন্য রেট অফ দ্য রিয়াকশন যেমন এর মতো করে যদি তুমি লেখো, catalytic coefficient of H+ into concentration of catalyst into concentration of substrate plus catalytic coefficient of H2O into concentration of H2O into concentration of substrate। তার concentration of substrate যদি পরে কমন নিয়ে নাও, KH+ CH+ plus KH2O CH2O, এইটা হয়ে গেল তোমার এফেক্টিভ রেট কনস্ট্যান্ট। আচ্ছা, এবার ইউজুয়ালি যেটা দেখো, এইটাকে তুমি প্লট করো, ধরো কে এফেক্টিভকে কনসেন্ট্রেশন অফ H+ এর রেসপেক্টে প্লট করা একটা স্ট্রেট লাইন দিচ্ছে, কারণ স্লোপটা হয়ে যাচ্ছে KH+, আর একটা ইন্টারসেপ্ট পাচ্ছ KH2O CH2। আচ্ছা, এবারে ইউজুয়ালি দেখতে পাওয়া যায় ক্যাটালাইটিক কোএফিশিয়েন্ট অফ H+ ইজ মাচ গ্রেটার দ্যান ক্যাটালাইটিক কোএফিশিয়েন্ট অফ H2O। এটা যদি হয় তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, তখন তুমি এই KH2 CH2 কে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে কে এফেক্টিভটা KH+ CH+ হলো। এবার কে এফেক্টিভ থেকে CH+ এর রেসপেক্টে প্লট করলে একটা স্ট্রেট লাইন হচ্ছে পাসিং থ্রু দ্য অরিজিন। ঠিক আছে, এটা। আচ্ছা, এবারে তুমি যদি এইটাকে ধরে নাও, আচ্ছা একটা জিনিস আমি বলে নিই যে এই অ্যাপ্রক্সিমেশন করলে একটা স্ট্রেট লাইন হবে পাসিং থ্রু দ্য অরিজিন, কিন্তু বাস্তবিকই যেটা দেখতে পাওয়া যায় যে একটা পজিটিভ স্লোপ, পজিটিভ ইন্টারসেপ্ট থাকে, এরকম আর একটা পজিটিভ ইন্টারসেপ্ট থাকে। তার কারণটা কি দেখো, যে যদিও ক্যাটালাইটিক কোএফিশিয়েন্ট অফ H2 টা খুব খুব ছোট, কিন্তু কনসেন্ট্রেশন অফ H2 যেটা, সেটা কিন্তু অনেকটা বড়। নর্মালি যে ক্যাটালিস্ট ব্যবহার করছে তার হয়তো কনসেন্ট্রেশনটা 0.1 মোলার বা 0.2 মোলার বা 0.5 মোলার এরকম, বা 1 মোলার এরকম, কিন্তু জল তার যে কনসেন্ট্রেশনটা প্রায় 55 এর মতো, 55 মোল পার লিটার। সেই জন্য ক্যাটালাইটিক কোএফিশিয়েন্ট অফ H2 খুব কম, কিন্তু কনসেন্ট্রেশন অফ H2 খুব বেশি বলে এটা একটা নন জিরো ভ্যালু থেকে থাকে, সেই জন্য একটা ইন্টারসেপ্ট তুমি পাও। ঠিক আছে, এবারে সেটাকে তুমি ইগনোর করো, তখন তুমি বলবে একটা স্ট্রেট লাইন পাসিং টু দ্য অরিজিন। আর এবারে দেখো কে এফেক্টিভ যদি KH+ CH+ তুমি লগ নাও, log 10 বেস কে এফেক্টিভ ইকুয়াল টু log 10 বেস KH+ প্লাস log 10 বেস CH+। তাহলে এবারে log 10 বেস CH+ হচ্ছে মাইনাস PH, যদি বসিয়ে দাও log 10 বেস কে এফেক্টিভ মানে log 10 বেস KH+ মাইনাস PH। তাহলে দেখো এটা কি হচ্ছে, একটা স্ট্রেট লাইন দিচ্ছে, তার ইন্টারসেপ্টটা হচ্ছে log 10 বেস KH+, আর তার স্লোপটা হচ্ছে -1। তাহলে একটা স্পেসিফিক H+ আয়ন ক্যাটালাইজ রিয়াকশনে তুমি যদি log 10 বেস কে এফেক্টিভ ভার্সেস PH প্লট করো, একটা স্ট্রেট লাইন হবে উইথ নেগেটিভ স্লোপ। আর ইন্টারসেপ্টটা তুমি লিখে দিতে চাও পারো, ইন্টারসেপ্টটা হয়ে যাচ্ছে log 10 বেস KH+। তো দেখো, তাহলে স্পেসিফিক H+ আয়ন ক্যাটালাইজ রিয়াকশনের জন্য তোমার এই 3 রকমের ছবি তুমি আঁকলে, কে এফেক্টিভ ভার্সেস CH+। যখন তুমি এই লাস্ট টার্মটাকে ইগনোর করছো না, লাস্ট টার্মটা ইগনোর করলে স্ট্রেট লাইন পাসিং টু অরিজিন হয়ে গেল। আর log 10 কে এফেক্টিভ ভার্সেস PH প্লট করলে একটা স্ট্রেট লাইনে কিন্তু নেগেটিভ স্লোপ। এবারে চলে এসো স্পেসিফিক বেস ক্যাটালাইজ রিয়াকশন, OH- আয়ন ক্যাটালাইজ রিয়াকশন। ওই একই রকম ভাবে রিয়াকশনটা এখন ক্যাটালাইজ হচ্ছে কি দিয়ে, রিয়াকশনটা ক্যাটালাইজ হচ্ছে তোমার OH- এবং তার সঙ্গে জল দিয়ে, স্পেসিফিক H+ আয়ন ক্যাটালাইজ রিয়াকশন এটা। তাহলে এখানে কে এফেক্টিভটা KOH- COH- প্লাস KH2 CH2। দেখো ছবিগুলো আগে যেমন H+ এর সঙ্গে ছবি ছিল, এখন কনসেন্ট্রেশন অফ OH- এর রেসপেক্টে ছবি। তাহলে কে এফেক্টিভ ভার্সেস কনসেন্ট্রেশন অফ OH- প্লট করে একটা স্ট্রেট লাইন হচ্ছে, একটা অল্প ইন্টারসেপ্ট থাকছে, আর স্লোপ হচ্ছে KOH-। এবার যদি তুমি ক্যাটালাইটিক কোএফিশিয়েন্ট অফ H2 যেহেতু মাছ ক্যাটালাইটিক কোএফিশিয়েন্ট OH- যেহেতু মাছ গ্রেটার দ্যান ক্যাটালাইটিক কোএফিশিয়েন্ট অফ H2O, তুমি যদি করো তাহলে এই যে দুটো টার্ম আছে এই টার্মটাকে বাদ দিতে পারো। বাদ দিলে কে এফেক্টিভ সমান KOH- COH- হলো। এখন কে এফেক্টিভ ভার্সেস কনসেন্ট্রেশন অফ OH- প্লট করলে একটা স্ট্রেট লাইন হচ্ছে পাসিং থ্রু দ্য অরিজিন। আচ্ছা, এবারে দেখো কে এফেক্টিভটা যদি তোমার KOH- COH- হয়, তা সেখানে COH- মানে কত, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার KW বাই কনসেন্ট্রেশন অফ H+। কারণটা কি, কারণটা হচ্ছে অ্যাজ কনসেন্ট্রেশন অফ H+ ইন্টু কনসেন্ট্রেশন অফ OH- সেটা তো KW অর্থাৎ আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার,
সেখান থেকে এইখানে যখন কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ছিল KW বাই কনসেন্ট্রেশন অফ H প্লাস বলে দিলে, তুমি লগ 10 বেস করে নিলে, করলে কি থাকছে না লগ 10 বেস KOH মাইনাস KW প্লাস PH হবে। তখন এখন কি হচ্ছে যে লগ 10 বেস কে এফেক্টিভ ভার্সেস PH প্লট করলে একটা স্ট্রেট লাইন হচ্ছে, যার স্লোপটা হচ্ছে +1। আচ্ছা, এবারে নেক্সট চলে আসছে স্পেসিফিক অ্যাসিড বেস ক্যাটালাইজ রিয়াকশন। আচ্ছা, স্পেসিফিক অ্যাসিড বেস ক্যাটালাইজ রিয়াকশনের ক্ষেত্রে যেটা হচ্ছে রিয়াকশনটা H প্লাস দিয়ে যেমন ক্যাটালাইজ হয়, OH মাইনাস দিয়ে ক্যাটালাইজ হয়, তার সঙ্গে সঙ্গে জল দিয়েও ক্যাটালাইজ হচ্ছে। তো সেই মতো করে রেট অফ দ্য রিয়াকশন লিখলাম, কে এফেক্টিভ লিখলাম। এটা এই পার্টিকুলার কেসে তুমি যদি ছবি আঁকো তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো এইটা হচ্ছে তোমার স্পেসিফিক H প্লাস আয়ন ক্যাটালাইজ রিয়াকশন, এইটা হচ্ছে স্পেসিফিক বেস ক্যাটালাইজ রিয়াকশন। যে এই ছবিটা, এই ছবিটা একটা আর এই ছবিটা একটা, এই দুটো আমি প্রথমে দেখালাম। তাহলে এখানে দেখো যেটা বলা হচ্ছে যে এইটা হচ্ছে স্পেসিফিক, এই যে এটা স্পেসিফিক H প্লাস আয়ন ক্যাটালাইজ রিয়াকশন, এটা হচ্ছে স্পেসিফিক বেস ক্যাটালাইজ রিয়াকশন। আচ্ছা, এবারে যখন অ্যাসিড বেস ক্যাটালাইজ রিয়াকশন হবে তখন তোমাকে দেখতে হবে যে কোনটা ডমিনেট করছে। দেখো যদি এমন হতো যে KH প্লাসটা মাঝ গ্রেটার দেন KOH মাইনাস, যদি এরকম সিচুয়েশন হতো KH প্লাসটা মাঝ গ্রেটার দেন KOH মাইনাস, তাহলে কি হতো, এটা কিছুটা হচ্ছে জাস্ট স্পেসিফিক H প্লাস আয়ন ক্যাটালাইজ রিয়াকশনের মতোই হতো। তখন করসপন্ডিং ছবিটা কেমন হচ্ছে, ছবিটা হচ্ছে এইটা, এই যে এই ছবিটা, এটা দেখো মোরাললেস স্পেসিফিক H প্লাস আয়ন ক্যাটালাইজ রিয়াকশনের মতোই, কিন্তু একদম শেষের দিকে যখন পিএইচটা খুব বেড়ে যাবে তখন OH মাইনাসের কনসেন্ট্রেশনটা খুব বেড়ে যাবে বলে এর একটা কন্ট্রিবিউশন তুমি পাবে আর কি। সেই জন্য এখানে এটা টানা কমবে না, এটা তোমার আস্তে আস্তে কনস্ট্যান্ট হয়ে গেল। আর যখন তোমার KH প্লাস এবং KOH মাইনাসের মধ্যে KOH মাইনাস ইজ মাঝ গ্রেটার দেন KH প্লাস, তখন শুধু এই টার্মটা থাকবে। এই টার্মটা থাকলে তুমি যখন PH এর রেসপেক্টে প্লট করবে তখন হচ্ছে এই সিচুয়েশনটা হলো, হ্যাঁ, যেখানে হচ্ছে KH প্লাসটা ইজ মাঝ লেস দেন KOH মাইনাস। দেখো এটা হচ্ছে শুধুমাত্র বেস ক্যাটালাইজ যেমন সেরকমই দেখতে হচ্ছে, কিন্তু পিএইচটা যখন খুব কম হয়ে যাচ্ছে তখন কিন্তু এই টার্মটা তুমি ইগনোর করতে পারছো না, বা তার কন্ট্রিবিউশনের জন্য এটা কনস্ট্যান্ট হয়ে গেল। আর যখন KH প্লাস এবং KOH মাইনাস কম্পারেবল হবে তখন PH 7-এর বাঁদিকটা হবে অ্যাসিড ক্যাটালাইজের মতো, কারণ এখানে H প্লাসের কনসেন্ট্রেশন বেশি, আর PH 7-এর পরে হয়ে যাবে বেস ক্যাটালাইজ রিয়াকশনের মতো, কারণ সেক্ষেত্রে OH মাইনাসের কনসেন্ট্রেশনটা বেশি। তাহলে দেখো আমি সমস্ত রকমের ছবিগুলো এখানে এঁকে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এবারে এইখানে তুমি যেটা বুঝতে পারছো, যখন অ্যাসিড বেস ক্যাটালাইজ রিয়াকশন তখন তুমি দেখতে পাচ্ছ যে এই জিনিসটা একটা নেগেটিভ, মানে আমি যদি দেখি আর কি, মানে এখানে মানে এইটাকে এক কাজ করি, ধরো এই যে ইকুয়েশনটায় কে এফেক্টিভটা KH প্লাস CH প্লাস, তো এবারে KOH মাইনাসটা COH মাইনাসটা কত KW বাই CH প্লাস করি, তাহলে এরকম দেখতে। এবারে দেখো এই প্রথম টার্মটা কনসেন্ট্রেশন H প্লাস বাড়ার সাথে সাথে বাড়ে, আর পরের টার্মটা কিন্তু কনসেন্ট্রেশন H প্লাস বাড়ার সাথে সাথে কমে। তো এখানে কে এফেক্টিভ বাড়ছে কনসেন্ট্রেশন H প্লাস যদি প্লট করো তাহলে এরকম একটা দেখতে ছবি হবে, যেটা মিনিমা দিয়ে যাচ্ছে। যে কনসেন্ট্রেশনে এখানে কে এফেক্টিভের মিনিমা হবে সেটা যদি ক্যালকুলেট করো, কিছুই না, ডি কে এফেক্টিভ বাই DH প্লাস, মানে ডেরিভেটিভ আর কি করো, কে এফেক্টিভকে CH প্লাসে ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করে 0 করো, করে তুমি একটা কনসেন্ট্রেশন পাবে, যে কনসেন্ট্রেশনে হচ্ছে তোমার এই কে এফেক্টিভের ভ্যালুটা তোমার মিনিমা দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে তোমার এটা মিনিমাম ভ্যালুটা আর কি, একটা পার্টিকুলার ভ্যালু অফ কনসেন্ট্রেশন অফ H প্লাস যেখানে কে এফেক্টিভটা মিনিমাম হবে, সেইটা হচ্ছে এইটা বেরো KOH মাইনাস KW বা KH প্লাস টু দি পাওয়ার হাফ। মানে এটা কিছুই না, এইখানে এই কে এফেক্টিভটা তুমি এইখান থেকে কনসেন্ট্রেশন অফ OH মাইনাসটা KW বাই কনসেন্ট্রেশন অফ H প্লাস বলছো, বললে তোমার কে এফেক্টিভের এক্সপ্রেশন তুমি পাচ্ছ। এবারে ডি কে এফেক্টিভ বাই ডি কনসেন্ট্রেশন অফ H প্লাস করো, করে তুমি 0 করো, 0 করে সেইখান থেকে হচ্ছে কনসেন্ট্রেশন অফ H প্লাস তার মিনিমাম ভ্যালুটা কত তুমি বের করতে পারবে সেটা হচ্ছে এইটা বেরো। আচ্ছা, এবারে ফাইনালি হচ্ছে যে যেমন এখানে স্পেসিফিক অ্যাসিড ক্যাটালাইজ, স্পেসিফিক বেস ক্যাটালাইজ আর স্পেসিফিক অ্যাসিড বেস ক্যাটালাইজ বললাম, ঠিক একই রকম ভাবে জেনারেলাইজ অ্যাসিড ক্যাটালাইজ, জেনারেলাইজ বেস ক্যাটালাইজ, জেনারেলাইজ অ্যাসিড বেস ক্যাটালাইজ রিয়াকশন হতে পারে। আচ্ছা, জেনারেলাইজ মানে হচ্ছে যে যখন আমি স্পেসিফিক H প্লাস আয়ন ক্যাটালাইজ রিয়াকশন বললাম, সেখানে একটা অ্যাসিড সে ডিসোসিয়েট করে যে H প্লাস তৈরি করলো,
সেইটা দিয়ে রিয়াকশনটা ক্যাটালাইজ হচ্ছে, কিন্তু দেখা যায় অনেক সময় আনডিসোসিয়েটেড অ্যাসিডও রিয়াকশনকে ক্যাটালাইজ করতে পারে। তাহলে জেনারেলাইজ অ্যাসিড বেস ক্যাটালাইজ, অ্যাসিড ক্যাটালাইজ রিয়াকশনের ক্ষেত্রে যেমন রিয়াকশনটা ক্যাটালাইজ হচ্ছে H+ দিয়ে জল দিয়ে, তার সঙ্গে সঙ্গে আনডিসোসিয়েটেড অ্যাসিড দিয়েও ক্যাটালাইজ হবে। ঠিক একই রকম ভাবে জেনারেলাইজ বেস ক্যাটালাইজ রিয়াকশনের ক্ষেত্রে রিয়াকশনটা যেমন OH- দিয়ে আর জল দিয়ে ক্যাটালাইজ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আনডিসোসিয়েটেড বেস BOH দিয়ে ক্যাটালাইজ হবে। আর জেনারেলাইজ অ্যাসিড বেস ক্যাটালাইজ রিয়াকশন যখন বলছি তখন H+ দিয়ে ক্যাটালাইজ হচ্ছে, OH- দিয়ে ক্যাটালাইজ হচ্ছে, আনডিসোসিয়েটেড অ্যাসিড দিয়ে ক্যাটালাইজ হচ্ছে, আনডিসোসিয়েটেড বেস দিয়ে ক্যাটালাইজ হচ্ছে, এবং ফাইনালি জল দিয়ে ক্যাটালাইজ হচ্ছে। এটা এক্ষেত্রে কোনো রিয়াকশন মানে কোনো প্লটটা আঁকার দরকার নেই, কিন্তু এটা জাস্ট ইনফরমেশন হিসেবে জেনে রাখাটা তোমার দরকার আছে। তাহলে দেখো, তাহলে আমি এই মানে ক্যাটালিসিসটা অনেকটা আছে আমাদের সিলেবাসে। হ্যাঁ, আমি শুধুমাত্র যেটা করলাম যে ক্যাটালিসিসের কিছু জেনারেল প্রপার্টিজ বলে দিয়ে হোমোজিনিয়াস ক্যাটালিসিস উইথ স্পেশাল রেফারেন্স টু অ্যাসিড বেস ক্যাটালিসিস সেই পর্যন্ত জাস্ট আমরা উল্লেখ করলাম। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমি কেন করলাম তার কারণটা হচ্ছে, দেখবে যে তোমাদের কেমিক্যাল কাইনেটিক্সটা না দুটো ভাগে ভাগ করে ইউজুয়ালি থাকে, মানে কিছু কিছু জায়গায় হয়তো একসাথে থাকে, কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে কেমিক্যাল কাইনেটিক্স দুটো ভাগে ভাগ করে থাকে। তাহলে কিছুটা হয়তো একদম ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে পড়িয়ে দেওয়া হয়, আর কিছুটা দেখবে 5th সেমিস্টার 6th সেমিস্টার এরকম সময় জায়গায় পড়ানো হয়। তার মানে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে যখন তুমি পড়ো তখন দেখবে ক্যাটালিসিসের মধ্যে শুধুমাত্র অ্যাসিড বেস ক্যাটালিসিসটা আছে, তোমার রিয়াকশন রেট থিওরির মধ্যে দেখবে শুধুমাত্র তোমার আর্নিয়াস থিওরিটা আছে, এই কলিশন থিওরি, ট্রানজিশন স্টেট থিওরি, এখানে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস, এনজাইম ক্যাটালিসিস, এই যে পার্টগুলো বা ইউনিমলিকুলার রিয়াকশন সেখান থেকে লিন্ডেম্যান মেকানিজম, এইগুলো হচ্ছে দেখবে তোমার পরের দিকে থাকে আর। ঠিক আছে, এবার আমি এখানে হচ্ছে পুরোটাকে একসাথে বলে দিলাম। এটা মানে একসাথে বলছি আমি, সরি আমি যেটা বললাম এখানে হচ্ছে আমি ওই যেটা বিএসসি স্ট্যান্ডার্ডে যেটা মানে ফার্স্ট সেমিস্টারে থাকে ততখানি পার্ট হচ্ছে আজকে কভার করলাম। তাহলে এই যে পার্টটা, এই পার্টটা দেখবে এমনি নর্মালে ক্লাস নিলে 8টা-10টা ক্লাস লেগে যায়, আমি একটা দুটো ক্লাস এটাকে কভার করলাম। মানে দেখো এই যে আজকে যে জিনিসটা পড়িয়েছি এই পুরো জিনিসটা বেসিক্যালি 5টা ক্লাসের পড়া। আমরা দেখবে নর্মালি পড়ানোর সময় হচ্ছে তোমার ওই কমপ্লেক্স রিয়াকশানে যেটা তোমার অপোজিং রিয়াকশন বা রিভার্সেবল রিয়াকশন একদিন পড়ি, কনজুগেটিভ রিয়াকশন একদিন পড়ি, প্যারালাল রিয়াকশন একদিন পড়ি, 3 দিন হয়ে গেল। আরএনএস ইকুয়েশন সেটা আমরা একদিন পড়ি, আর তার সাথে হচ্ছে এই ক্যাটালিসিস যেখানে উইথ রেফারেন্স টু হোমোজিনিয়াস ক্যাটালিসিস সেটা একদিন পড়ি। 5টা ক্লাসের পড়া একদিন আমি সামারাইজ করে ফেললাম। এবং এই যে আগের দিন এবং আজকে এই পুরো জিনিসটা খুব কুইকলি বলতে পারা গেল, তার কারণটা হচ্ছে তোমরা যারা এখানে প্রেজেন্ট আছে প্রত্যেকেই কেমিক্যাল কাইনেটিক্সের এই টপিকগুলো কখনো না কখনো পড়েছো। ঠিক আছে, কিন্তু নেক্সট দিনে এবং তার পরের দিনে দুটো জিনিস বলবো, সেই দুটো জিনিস একটুখানি স্লোলি বলতে হবে। তার কারণটা হচ্ছে যে সেই জিনিসগুলো হয়তো তোমাদের মধ্যে অনেকেই এখনো করনি আর কি, সেইখানে একটুখানি আমাদের ডিটেলে করতে হবে। তাহলে নেক্সট ক্লাস আমরা তাই করবো। আমরা কলিশন থিওরি এবং ট্রানজিশন স্টেট থিওরিটাকে প্রথমে করবো, তারপরে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস, এনজাইম ক্যাটালিসিস, মানে ক্যাটালিসিসের মধ্যে আমি হোমোজিনিয়াস ক্যাটালিসিস উইথ স্পেশাল রেফারেন্স টু অ্যাসিড বেস ক্যাটালিসিসটা বললাম, আরো দুটো ক্যাটালিসিস বাকি পড়ে আছে, হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস এবং এনজাইম ক্যাটালিসিস, এটা বলতে হবে। আচ্ছা, ট্রানজিশন রিয়াকশন রেট থিওরির মধ্যে আরএনএস থিওরি বলেছি, কলিশন থিওরি এবং ট্রানজিশন স্টেট থিওরি, এই দুটো বলতে হবে। আচ্ছা, যদি সময় থাকে তাহলে কলিশন থিওরির সঙ্গে সঙ্গে তোমার একটা গ্যাস ফেজ রিয়াকশন, হ্যাঁ, কখন ইউনিমলিকুলার হচ্ছে সেখান থেকে একটা লিন্ডেম্যানের মেকানিজম আছে বা লিন্ডেম্যান ক্রিস্টেনসন মেকানিজম আছে, সেইটা একটুখানি বলতে হবে। ইউনিমলিকুলার গ্যাস ফেজ রিয়াকশন একটা লিন্ডেম্যান মেকানিজম। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে যা কিছু এখন পর্যন্ত আলোচনা করছি সবটাই হচ্ছে নন ইলেকট্রোলাইটের জন্য। আর ইলেকট্রোলাইট যদি থাকে মানে রিয়াকশনগুলো কিন্তু ইলেকট্রোলাইটস হয় আর কি, মানে মানে ইলেকট্রন মানে আয়নিক হয় আর কি, তখন হচ্ছে যে আয়নিক স্ট্রেংথের এফেক্ট অন দ্য রেট অর রেট কনস্ট্যান্ট অফ দ্য রিয়াকশন, যেটাকে বলে প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট। সেই প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্টে একটা ব্রনস্টেড জেরাম ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা কিন্তু আমরা জানি। তা দেখো, তাহলে যা বলেছি এখন পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে কিনা? ঠিক আছে, কারো কিছু অসুবিধা আছে? একদিনে কিন্তু অনেকটা করে পোর্শন কভার করা হচ্ছে। হ্যাঁ, একদিনে অনেকটা করে পোর্শন কভার করা হচ্ছে, সেটা মাথায় রাখবে। সেটা তুমি যদি বাড়িতে প্রপারলি এটা না দেখো তাহলে তোমার অসুবিধা হয়ে যাবে। এটা কেমিক্যাল কাইনেটিক্সের আগের ক্লাসের পিডিএফ ভিডিওগুলো দেওয়া হয়ে গেছে তো, দেওয়া হয়নি? আরে কেমিক্যাল কাইনেটিক্সের আগের ক্লাসে পিডিএফ ভিডিও দেওয়া হয়েছে?
দেওয়া হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু এক এক দিনে অনেকটা করে পড়া হচ্ছে, এটা কিন্তু তুই যদি না পড়িস কিন্তু গুলিয়ে ফেলবি। আমার ব্যাপারটা মাথায় আছে, হ্যাঁ অনেকবার করে পড়ানো হয়, রিসেন্টলি পড়িয়েছি আমি, একসাথে খুব তাড়াতাড়ি করে সামারাইজ করেছি। কিন্তু তোকে তো, তুই হয়তো একবার পড়েছিস, দুবার পড়েছিস, তোকে এই একটা মানে একটা ক্লাসের পড়া কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা। হ্যাঁ, আমার তো যেহেতু কিন্তু পড়া আছে, আমি কুইকলি সামারাইজ করে তারপর কোশ্চেন অ্যান্সারে চলে যাব। তাহলে দেখো এই অনেকটা পোর্শন কিন্তু সামারাইজ করা হয়ে গেছে কেমিক্যাল কাইনেটিক্সে, যেটা মানে বলছি তো ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে যতখানি কেমিক্যাল কাইনেটিক্স থাকে পুরোটাই সামারাইজ করা হয়ে গেছে। এবারে নেক্সট যে পার্টটা আমরা করবো সেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে, দেখবে ফোর্থ বা ফিফথ বা সিক্স সেমিস্টারে কিছু অ্যাডিশনাল কেমিক্যাল কাইনেটিক্স থাকে, সেই পার্টটা হচ্ছে আমাদের এবারে সামারাইজ করতে হবে। নেক্সট ক্লাসে আমরা সেটাকে করব, ঠিক আছে? তাহলে আমি বেরিয়ে যাচ্ছি। হুম, ঠিক আছে, তো আমি লিভ করে গেলাম। হ্যাঁ স্যার। ঠিক আছে।